শান্তিনিকেতন হচ্ছে কলকাতার একটা উপনিবেশ, এইটা আমি মনে করতাম। তারপর উনি পেরিয়ে গেলে নির্বিঘ্নে ওর যাওয়াটা ঘটতো যখন, তারপরে এরা আবার গাড়ি তুলত। সেইভাবে এরা রবীন্দ্রনাথকে দেখেছে। 80 সালে আপনি ফিরে চলে গেলেন গ্রামের বাড়িতে, কেন গেলেন? তো কোচার অংশটা যেটা ঝুলবে সেইটা এই কোমরে লটকানো। পরে আমি শঙ্করবাবু ওই জিনিসটা দেখেছি। আমি শঙ্করবাবুকে বললাম, আরে এইভাবে তোমার বাবা উপর জয়দেবের শিবস্তোত্র এখনো মুখস্থ আছে আমার। আমার নাম শুনে হো হো করে হেসে উঠলেন। ধর্মীয় পরিচয়ে মুসলমান হওয়াটা কি কলকাতা শহরে মেলামেশার ক্ষেত্রে কোনো প্রতিকূলতার সৃষ্টি করতে? আমাদের বৈষ্ণব বাড়ি, এখানে কোনো মুসলমানকে আমি কি করে চাকরি দিই? ওটাকে লিটল ম্যাগাজিন বলা হোক, সবচেয়ে বড় লিটল ম্যাগাজিন। নমস্কার, আপনারা জানেন যে আমরা একটা অডিও ভিজুয়াল সিরিজ করছি প্রবীণ কবিদের নিয়ে বাংলা সাহিত্যের, যাতে তারা আমাদের সঙ্গে কথোপকথনে অংশগ্রহণ করবেন এবং একটা পডকাস্ট বা আড্ডার ধরনে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা থেকে যাবে ইউটিউবে। সেই উদ্দেশ্যেই আর্ট কৌড়ে নামক ইউটিউব চ্যানেলের হয়ে কাজটি করছি। এর আগেও আমরা বিভিন্ন কবিদের সঙ্গে কথোপকথনে জড়িয়েছি। আজকে আছি একরামদার কাছে, একরাম আলীর বাড়িতে, সল্ট লেকে করুণাময়ীতে একরামদার কাছে। একরামদারকে প্রশ্ন করা শুরু করার আগে একরামদার পরিচিতি সম্পর্কে ওরই একটি বই থেকে সংক্ষেপে পড়ে নিই। জন্ম 1 জুলাই 1950, বীরভূম জেলার তেঘরিয়া গ্রামে। স্কুলেই কবিতা লেখা শুরু। সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে বাংলায় স্নাতক। কলেজের প্রথম বর্ষের ছাত্র যখন সম্পাদনা করেন অনিয়ম পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে জড়িয়ে পড়েন বৃহত্তর কবিতা জগতের সঙ্গে। শুরু হয় পত্রপত্রিকায় নানা বিষয়ে লেখালেখি। প্রথম কবিতা গ্রন্থ অতিজীবিত 1983 সালের। দ্বিতীয় বই ঘনকৃষ্ণ আলো 1988-এ প্রকাশিত। এর জন্য 1990-এ পান বীরেন্দ্র পুরস্কার, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ধুলোপায়ে বইয়ের জন্য 2016 পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অনেকগুলি কবিতার বই, প্রবন্ধের বই ও স্মৃতিকথার বই আছে। একরামদা 1950-এ বীরভূমের তেঘরিয়া গ্রামে জন্ম। সেইখানে আপনি অন্য একটা জায়গায়, অন্য একটা সাক্ষাৎকারে বলেছিলেন, দেখলাম যে ছোটবেলা থেকেই আপনার স্কুল জীবন থেকেই আপনার কবিতা চর্চার শুরু। সেই সময় আপনার কবিতা চর্চার পরিসরটা কেমন ছিল? কিভাবে কবিতা আপনার কাছে এসেছিল ওই গ্রামে থেকে? এবং কোন কোন কবিদের কবিতা পড়তেন তখন? কোন কোন কবি নয়, একজনই। আহ শুধু পড়তাম না, জোরে জোরে পড়তাম। আচ্ছা। মুখস্থ বোঝাই যাচ্ছে যে সেগুলো সবই রবীন্দ্র কবিতা। মানে ছোটবেলায় যে কবিতাগুলো আমরা পাঠ্য বইয়ে পড়েছি, তারপর তার সমকালীন যে, মানে ওই সময়ের যে কবিতাগুলো আমরা হাতের কাছে পেতাম। আমি আমার বাবা আমাকে একটা লাইব্রেরির সদস্য করে দিয়েছিলেন, গ্রামীণ পাঠাগার। সেখান থেকেও কিছু বইপত্র পেতাম। আমাদের বাড়িতে কোনো বইপত্র সেই অর্থে ছিল না, বই কেনার প্রচলন ছিল না। আমি প্রথম করি, এবং তাতে বাবার উৎসাহ ছিল। তো আপনি বলেছিলেন আপনাদের পরিবার থেকে আপনি প্রথম কলেজে গেছেন। একদম একদম, আমি প্রথম কলেজে। এবং সেটা অত্যন্ত কড়া একটা গণ্ডির মধ্যে রেখে আমাকে কোনোদিন গদিতে, আমাদের গদি ছিল একটা, আমাদের গদিতে আমাকে কোনোদিন ঢুকতে দেওয়া হতো না। যদি আমি দাঁড়াতাম গিয়ে কোনো কিছু কেনার জন্যে, টাকা চাওয়ার জন্যে, টাকা কথাটা আমরা ভাবতে পারতাম না, পয়সা চাওয়ার জন্যে, তখন অতি দ্রুত আমার পারপাসটা কি, কত টাকা, সেটা জেনে নিয়ে সেটা দ্রুত ক্যাশিয়ারকে বাবা বলতেন, দিয়ে দাও তো, বিলি করে দিতেন। বাবা চাইতেন না আমি দোকানে দৃশ্যমানে থাকি।
আপনি যখন তাহলে স্কুল জীবন থেকে কবিতা লিখছেন, মানে সেই কবিতার ভাষা ভঙ্গি পুরোটাই রবীন্দ্রানুসারী ধরা যায়। একেবারেই না, এটা আবার খুব মজার ব্যাপার। সেটা হচ্ছে যে আমি উম, পড়তাম রবীন্দ্রনাথ এবং খুব একা আমি ঘটনাটা চক্রে আমি বাবার এক ছেলে। হুম, ফলে বাড়িতে অনেকটা গ্রামের বাড়ি, হুম, অনেকটা স্পেস, এ ঘর ও ঘর, বারান্দা, খুব বড় একটা উঠোন। তো আমি একা একা ওই ঘুরে ঘুরে কবিতা আবৃত্তির মতন করে পড়তাম এবং খানিকটা সুর করে আহ, আহ, আমার এই কি বলে ইনহেলার নিয়ে নিয়ে গলা একদম বসে গেছে, না না অসুবিধা নেই। কিন্তু আমার উচ্চারণ নাকি খুব ভালো ছিল বলা হয়। এবং আমাদের যিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন স্কুলের, আমি সংস্কৃত পড়তাম। আরবি বাবা আমাকে বলেছিলেন যে আরবি পড়ার সুযোগ জীবনে অনেক পাবে, কিন্তু সংস্কৃত পড়ার সুযোগটা পাবে না। তো স্কুলে আমার সংস্কৃতই ছিল এবং যখন ওই যে অনুষ্ঠানগুলো হতো, বিশেষ করে বছরে 2-3টে অনুষ্ঠান হতো। হুম, একটা তো রবীন্দ্র জয়ন্তী, আর একটা আমাদের স্কুলে হতো সরস্বতী পুজোর সময়। একটা রবীন্দ্র জয়ন্তীর সময় 3-4 দিন ধরে হতো, সরস্বতী পুজোর সময় একদিন হতো। তো তখন আমার এমনিতে নাটক ফাটক তো করতামই, আহ, বাচ্চাদের যে নাটক, বিশেষ করে রবীন্দ্রনাট্য। আর আমাকে যেটা করতে হতো সেটা সংস্কৃত কবিতা আবৃত্তি করতে হতো আচ্ছা। স্কুলে। তো সেটা পণ্ডিত মশাইয়ের ধারণা ছিল যে আমার সংস্কৃত উচ্চারণ নাকি খুব ভালো ইত্যাদি। তো আমার সেই মাস্টারমশাইয়ের প্রশংসার সাহসে আমি বেশ জোরে জোরেই আবৃত্তি করতাম বাড়িতে হুম, চেঁচিয়ে। তো তখন পাঠের গণ্ডিতে কি কি ছিল রবীন্দ্র কবিতার বাইরে বাংলা ভাষায়? ছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ওইটা আমার খুব প্রিয় ছিল। আচ্ছা, স্বাধীনতাহীনতায় হ্যাঁ, কেউ হ্যাঁ। বাঁচিতে চায় না। আমি বুঝতে তো চাইছি আপনি যখন বলছেন। কিন্তু আমি যখন কবিতা লিখতে হ্যাঁ, শুরু সেটাই। করলাম, সেটা লিখতে শুরু করলাম কেন? আমাকে মাস্টারমশাই, আমাদের যিনি ম্যাগাজিন এডিটর ছিলেন, ম্যাগাজিনের, স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিনের, তিনি আমাকে হঠাৎ একটা কবিতা দিতে বললেন। তখন আমি ক্লাস 7-এ পড়ি। হুম, দিতে বললেন এই কারণেই, ওর ধারণা হলো ছেলেটা নাটক ফাটক করে, তাছাড়া আহ, আবৃত্তি টাবৃত্তি করে। আর আসল কারণটা অন্য ছিল। আহ, আমাদের পরিবার মোটামুটি একটা প্রভাবশালী এবং সম্পন্ন। সম্পন্ন সে সময় তো খুবই সম্পন্ন ছিল। এবং আমার বাবা স্কুল কমিটির একজন বেশ ডাক সাইটে মেম্বার ছিলেন। আচ্ছা। স্কুলটা খুব বড় স্কুল আমাদের, পুরন্দরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, খুব বড় স্কুল। তো আমার মনে হয় আমার ওই বাবার ওই পরিচিতির জন্য হতে পারে। হুম, হুম, আমি যখন কবিতা লিখতে বললো যখন, তখন আমার মনে হলো আমার একটা কবিতা দেওয়া উচিত। স্যার চেয়েছেন। হ্যাঁ, স্যার ছিলেন তারিণী প্রসাদ ঘোষ। তিনি ইংরেজি টিচার ছিলেন আমাদের। তাকে আমরা অত বড় নামে ডাকতাম না, উনি খুশি হতেন না। আর টিপিজি বললে উনি খুশি হতেন। আচ্ছা। তো সে টিপিজিকে একটা কবিতা যখন দিতে হবে এবং লিখতে বসলাম, তখন কিন্তু আমি একদম ছন্দহীন একটা কবিতা লিখলাম। হুম, হুম, এবং আমার সন্দেহ হলো যে এটা কি করে কবিতা হয়, আমি নিজেই বুঝতে পারছি না। তখন কি আপনি মানে ছন্দহীন কবিতার সঙ্গে পরিচিত হয়েছেন? দু একটা পড়ে ফেলেছি, আমি জানি না সেগুলো কি। মানে কোথায় পড়লেন, মানে ওই সূত্রটা পাঠ্য বইয়ে, পাঠ্য বই না, লাইব্রেরিতে? পাঠ্য বই একটা কবিতা পড়েছিলাম, কিন্তু সেটাতে ছন্দ ছিল, মিল ছিল না। আচ্ছা। বুদ্ধদেব বসুর কি তোমার বাবা বলে একটা কবিতা, হ্যাঁ, খুব বিখ্যাত হ্যাঁ, কবিতা। হ্যাঁ। হুম, খুব ভালো। হুম, অত ভালো ছোটদের ছন্দহীন কবিতা উনি যে সাহস করে সে সময় লিখেছিলেন, ছন্দ ছন্দ না, বলতে মিলহীন, অন্তমিলহীন। অন্তমিলহীন, হুম, এটা ভাবা যায় না। তো এইটা একটা উদাহরণ আমার সামনে ছিল যে তাহলে মিল না হলেও কবিতা হয়। হুম। হুম,
আর ছন্দহীন কবিতা আমি বোধহয় কোনোরকম ভাবে পড়ে ফেলেছিলাম, আমি জানি না। মানে ধারণাটা সেখান থেকে এসছে। হ্যাঁ, হয়তো জীবনানন্দ দু একটা একদম বিচ্ছিন্ন ভাবে পড়েছে, কোনো বই পাইনি, বিচ্ছিন্ন ভাবে কোনোভাবে পড়ে ফেলেছিলাম। কিন্তু গোলমালটা হলো কবিতাটা ছাপা হয়ে গেল, এবং কবিতা বলেই ছাপা হলো। আপনার কি মনে হয় মানে যদি সেই ঘটনাটা না ঘটতো, আপনার মাস্টার মশাই যদি আপনাকে লিখতে না বলতেন বা ইত্যাদি, তাহলে হয়তো আপনার পরবর্তী জীবনেও কবিতা চর্চার জায়গাটা আটকে যেত, মানে উৎসাহের জায়গাটা থাকতো না? এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতাম। হুম তো এমনকি আমার বাড়ির তো প্রবল ইচ্ছে ছিল ডাক্তার করার, সব বাড়িরই যেমন ইচ্ছা থাকে। সে অজ পাড়াগাঁয়ের বাড়ি হলেও বাবার টাকা পয়সা ছিল, কিন্তু আমার রেজাল্ট অত ভালো হয়নি। আহ, বেশ খারাপ রেজাল্ট হয়েছিল, বিলো 50%। তো কোথাও চান্স পেলাম না। মানে বাবাই চেষ্টা করেছিল, আমি কিচ্ছু চেষ্টা করিনি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তখন সদ্য হয়েছে, সেটাতেও চান্স পেলাম না, বাঁকুড়াতেও চান্স পেলাম না। তখন তো এরকম হতো না, তখন এই জয়েন্ট ফান্ড ছিল না, আর লোকাল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হতো। তো সেটা আগে নাম্বারটা দেখে নিত তারপরে। আর ছিল বিরাট কোটা সিস্টেম। তো ওই কোটা সিস্টেমে আমার মাস্তুতো দাদাও মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়েছে। তাহলে তখন আপনি স্কুল পাশ করার পর কি নিয়ে পড়লেন? আমাকে আমার বাবা চ্যাংদোলা করে নিয়ে গেল জামশেদপুরে, আচ্ছা। এমজিএম মেডিকেল কলেজ, মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ। সেটা ইউনিক জায়গা, সুবর্ণরেখা নদী পেরিয়ে পাহাড়ের কোলে। আহ, একটাই প্রবলেম, সেখানে তখনকার দিনে মধ্যবিত্ত লোকের পক্ষে পড়া ছিল অসম্ভব। এত খরচ? খরচ না, পুরো 5 বছরের হস্টেল এবং কলেজ ফিজ একসঙ্গে দিয়ে দিতে হবে, অ্যাডমিশনের টিটি। হ্যাঁ, এবং আমার শেষ সময় হিসাব করে হয়েছিল 14,887 টাকা। 60-এর দশকে? না, এটা 1974 সালে, চল। এই 1968 সালে, তাই sorry, বলুন, 1968 সালে। পাশের পর। তো আমার বাবা কিন্তু ট্যাকে করে টাকাটা নিয়ে গিয়েছিলেন, উনি জেনে বুঝেই গিয়েছিলেন। আমার ডাক্তার হওয়া খুব সহজ ছিল বাবার জন্য, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেল। বাবার দাড়ি ছিল, বাবা যদিও ধুতি পাঞ্জাবি পরতেন, কিন্তু দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, সিজদার। তো আমাদের সব অফিসে কথা টথা বলে, ক্লার্কের সঙ্গে, আগে তো স্যারদের সঙ্গে কথা বলে, তারপরে ওরা পাঠিয়ে দিল অফিসে, ক্লার্কদের সঙ্গে কথা বললে হ্যাঁ আসুন। তখন বেলা প্রায় 12:30 একটা বেজে গেছে, বলে আসুন অ্যাডমিশন আজই হয়ে যাবে। তাহলে আমরা কিছুটা খেয়ে আসি। বাগানে দেখছি যে সবাই বসে বসে ছেলেরা খাচ্ছে, বিশাল বড় বাগান। তো আমরা খেতে বসলাম। আমরা স্টেশনে, যেমন টাটানগর স্টেশনে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম, পুরি ফুরি ইত্যাদি। তো খাচ্ছি, তখন বাবাকে উদ্দেশ্য করে বেশ কিছু কটু মন্তব্য ভেসে এলো। এসব বাবার শোনার অভ্যেস আছে। হ্যাঁ, যে ছোটবেলার থেকে ইংলিশ শুনে আসছেন, যেহেতু ওকে ব্যবসা করতে হয়, এবং ওর বন্ধু বান্ধব বেশিরভাগই হিন্দু ছিল। পুজোর সময় একটা বেশ বড় খরচাও বাবা করতেন। খরচা করতেন মানে ওই আগে তো মন্ডা খুব চালু ছিল, লাড্ডু, মতিচুরের লাড্ডু, এইগুলো, তারপরে ওই মিহিদানার লাড্ডু, এইগুলো যেগুলো খানিকটা দরবেশের মতন দেখতে, এগুলো উনি ভিএন বসিয়ে করাতেন, করিয়ে বন্ধু বান্ধবদের বাড়িতে দুর্গাপুজোর সময় পাঠাতেন। আমিও সেরকম দু একটা বাড়িতে গিয়ে খুব আদর আপ্যায়নও পেয়েছি। তো যাই হোক, তো এইটা দেখে আমি কিন্তু এইটা ফেস করিনি কখনো।
আমি তো আমার গ্রামের বাইরে, পুরন্দরপুরের বাইরে কখনো যাইনি। হ্যাঁ, আমি দেখেছি আরে আমরা তো খুবই সবাই আমাদের আদর করে, সম্মান করে, বাবাকে সবাই রেসপেক্ট করে এলাকায়। উম, এটা তো খুব মুশকিল, আমি তো এখানে থাকতে পারবো না। আমি বাবাকে বললাম, বাবা এই এই যদি হয় তাহলে আমি কিন্তু হস্টেলে থাকতে পারবো না। বললো, কেন? সমস্যাটা কোথায়? বললো, তুমি শুনতে পেলে না এইসব বলছে চলছে? বললো, সব শুনতে নেই, তাহলে তুমি বড় হতে পারবে না, মানুষ হতে পারবে না, ইত্যাদি। আমি কিন্তু কান্নাকাটি জুড়ে দিলাম এবং ফিরে চলে এলেন, ফিরে নাছোড় বান্দা। মানে অ্যাডমিশন হয়নি? না, অ্যাডমিশন হলো। তারপর পড়লেন কি নিয়ে? তারপর লুকিয়ে আমি কলা ভবনের একটা বিশ্বভারতীতে একটা এন্ট্রান্স এক্সামিনেশন, ওদের একটা টেস্ট হয় অ্যাডমিশনের জন্য, এবং চান্স পেয়ে গেলাম। বাড়িতে চিঠি চলে গেল। আচ্ছা। এবং আমি বাড়িতে ধরা পড়ে গেলাম। বিরাট বকাঝকা, ছবি এঁকে জীবনে কেউ কোনোদিন খেতে পাইনি। ফলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এত ভালো একটা সুযোগ আমি কষ্ট করে করলাম, সেসব ছেড়ে দিয়ে তুমি এইসব করতে লাগবে। আর যাই হোক, কলা ভবনে ভর্তি হওয়া হবে না। তারপর হয়েছেন ফাইনালি? না, হয়নি। হয়নি। গ্রাজুয়েশনটা কি নিয়ে করলেন? তারপরে বাংলা অনার্স। কোথায়? সূর্য বিদ্যাসাগর কলেজ। সেই অগতির গতি। আচ্ছা একরামদা, এই যে আপনি যখন গ্রামীণ পরিবেশই তো যেখানে বড় হচ্ছে? না, একদম গ্রামীণ পরিবেশ বললে ভুল বলা। গ্রামই একেবারে গ্রাম, মানে আমার ঠাকুরদার নাম হচ্ছে শেখ তাজউদ্দিন। হুম। আমাদের দেউড়ি থেকে নামলে এতটা কাদা, বছরে 3 মাস। আচ্ছা। এবং সেই কাদাকে বীরভূমে বলে গাদ, স্থায়ী কাদা যেগুলো আর কি, হুম। পা ঢুকে যায়। হুম। তো ওই গাদটা বিখ্যাত ছিল আমার ঠাকুরদার নামে। তাহলে সেই সময় আপনি যখন কবিতা চর্চা করছেন স্কুল জীবন থেকে বা ইত্যাদি, তখন কবিতা পড়ার পাশাপাশি বীরভূম তো মানে লোক সংস্কৃতির জন্য বিখ্যাত, বিভিন্ন লোকগান, সেগুলো কি আপনার শৈশব কৈশোরে আপনার সংস্পর্শে? অসাধারণ। সেগুলো একটু বলুন, কিভাবে সেগুলো প্রভাব অসাধারণ। ফেলেছিল, কি কি ছিল? আমাদের বাড়িতে নিত্য বাউরি বলে একটা মানদের ছিল, গরু দেখাশোনা করতো। মোট 4টে মানদের ছিল, তার মধ্যে মাহিন্দার, আচ্ছা, যারা গরু দেখে। আচ্ছা, হ্যাঁ। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি হুম। যারা দেখে বলতে গেলে একেবারে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত, মাঝে যেগুলোকে চড়ানোর দরকার, রাখালের কাজ, সেটা তার জন্য আলাদা একটা থাকতো। সে হচ্ছে সবচেয়ে নিচের পদের মাহিন্দারদের মধ্যে, যে গরু চড়াতে যায়। তো নিত্য বাউরি সে আমাকে খুব পছন্দ করতো, আর আমিও তাকে খুব পছন্দ করতাম। এবং সে মাঝে মাঝে বাড়ি যেত না, সে আমার ঘরে আমার সঙ্গে ঘুমোতো। আমি খাটে ঘুমোতাম, সে নিচে ঘুমোতো। আর বাউরিরা খুব সঙ্গীত প্রেমী। নিত্য বয়স তখন কত, 14, 15, 16 এরকম। ও বিচিত্র বিচিত্র গান, গোয়াল ঘরে কেউ যখন থাকতো না, ও লুকিয়ে গাইতো। কিন্তু লুকিয়ে গেলে গান তো শুনতে পাওয়া যেত, আমি শুনতে পেলে চলে যেতাম ছুটে। আমি ওর সমবয়সী ছিলাম। এই কি গাইছিলি রে, ও লজ্জা পেত, কিন্তু তারপর শোনাতো। সেই গানগুলো কিন্তু প্রত্যেকটি গান রেকর্ড করে রাখার মতো, প্রত্যেকটি গান অসাধারণ। সেই গানগুলো হারিয়ে গেছে। বাংলার এই যে একটা বিরাট ভান্ডার, এই গানগুলো গাইতো বাউরিরা আর বেদেরা। এই বাউরি আর বেদে এই সম্প্রদায়, এরা কিন্তু বিচিত্র। এরা এক জায়গায় বেশি দিন থাকে না, এরা ঘুরে বেড়ায়, এক ধরনের যাযাবর। কিন্তু একটা পর্যায়ে এসে এরা থেকে গেল, দেখলো যে না, এভাবে কেউ বিশ্বাস করে না। যারা যাযাবর তাদেরকে কেউ বিশ্বাস করে না, অন্তত যারা গৃহস্থ মানুষ তারা বিশ্বাস করে না যে আমি তোকে কাজে নেব, তুই কাল বা পরশু চলে যাবি, তখন আমি কি করবো, এই যে ব্যাপারটা। তারপরে এরকমই কোনো ধারণা থেকে বাউরিরা এবং বেদেরা স্থায়ী বসবাসের ব্যবস্থা করে কোন এক কালে। আমরা সেটা দেখিনি। আমাদের এলাকায় এই দুটো সম্প্রদায়ই ছিল। এবং
এদের থেকেই আপনি মানে এই যে লোক সংস্কৃতির গান বলুন বা আমার মনে হয়েছিল যে এরকম অনেক জিনিস লুকিয়ে আছে। পরবর্তীকালে আপনি যখন কবিতা চর্চা শুরু করলেন তখন আপনার মনে হয়নি যে এগুলো নথিভুক্ত বা সংরক্ষণ করে রাখার কথা? খুব মনে হয়েছিল, আমি করেও ছিলাম। আচ্ছা। দুটো খাতা করেছিলাম। একটা খাতা করেছিলাম এই নিত্য বাউরির হুম। যে গানগুলো, নিত্যর পাড়াতে নিত্যর যে সিনিয়র একজন ছিল, বয়স্ক মানুষ, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তার কাছে নিত্য, আমি বললাম, আরে তোর তো বয়স কম, তুই তো সব গান জানিস না, হুম। তো এগুলো এরকম সব গান জানে তখন কে? তো বললো ওই পাড়ার অমুক, আমি নামটা ভুলে যাচ্ছি। সে নেই, মারা গেছে। নিত্য এখনো বেঁচে আছে, নিত্য বেঁচে আছে। নিত্যর সঙ্গে দেখা হলে বেচারার হাঁটু দুটো প্রায় অচল হয়ে গেছে, কিন্তু তবু ও হেঁটে আর চলাফেরা করতে পারে না। ওর বাড়ির সামনে একটা উঁচু জায়গা আছে, সেখান থেকে সাইকেল একবার উঠে গেলে তখন আসে, সাইকেল চালিয়ে। ও মাঝে মাঝে আসে আমাকে দেখা করতে এখনো এখনো। আপনি এখনো দেশের বাড়িতে তো যাতায়াত করেন হ্যাঁ, এই নিয়মিত? নিয়মিত মানে নিয়মিত মানে 2-3 মাস অন্তর অন্তর। বাহ! এবং সেই বাড়ি এখনো আছে, পৈতৃক বাড়ি? না, এইটা মুশকিল। সেই বাড়িটা পাল্টে গেছে। আমাদের একটা বৈঠকখানা ছিল, আহ সেইখানে আমার বাবারা 3 ভাই, হুম। তো সেই বৈঠকখানার অংশটা আমাদের ভাগে পড়ে। আচ্ছা। তো তারপরে আমরা সেখানে, সেটা একতলা ছিল, হুম। সেটাকে দোতলা টোতলা করে, আহ, সেখানেই যাতায়াত করেন? হ্যাঁ, তো ওই বন্ধুরা ওই গৌতম সেনগুপ্ত, প্রসূন হুম। সবাই গেছে হুম। সেই একতলা বাড়িতে। বিক্টর ভৌমিক, হুম। সোমক দাস, হুম। তারপরে তার আগে সমরেন্দ্র দাস, হুম। হুম। সবাই গেছে। পরে তারা গিয়ে বলেছে, শালা তুই তো আলিশান বাড়ি করে ফেলবি, এইসব বলতো টলতো। তো আচ্ছা, আমি কোথাও একটা পড়ছিলাম, আপনিই বলছিলেন যে আপনি যখন কোথায় কলেজে পড়েন নকশাল আমলে সিউড়িতে নকশাল অ্যাক্টিভিটি নিয়ে, তখন কি কিছু ওইসব গ্রামীণ এলাকায় ছিল নকশাল অ্যাক্টিভিটি? খুব ছিল। বা আপনারা যখন সংবাদ মাধ্যমে এই কলকাতা এবং তৎসংলগ্ন এলাকার নকশাল আন্দোলন সম্পর্কে শুনছেন, তখন সেই গ্রামীণ দিকে সেগুলো কিভাবে রিসিভ হচ্ছে বা আপনারা স্বচক্ষে কি দেখছেন তখন? অসীম চ্যাটার্জির ভাই আমার ক্লাসমেট, কাকা? কাকা। হ্যাঁ। এবার যখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে এলাম, আশুতোষ বিল্ডিং এর ওই মেন গেট যেটা, হুম। ঢুকে আশুতোষ বিল্ডিং এর দোতলায় বেশ ধরাছোঁয়ার বাইরে একটা জায়গায় দেয়ালে হুম। আলকাতরা দিয়ে খুব বড় বড় করে লেখা কাকা জিন্দাবাদ। আচ্ছা। তখনও সেটা ছিল, হুম। 74 সালেও সেটা ছিল, হুম। মোছা হুম। হয়নি। হুম। তো সেটা দেখে তো আমার গর্ব হলো। তো সিউড়িতে কিরকম ছিল নকশাল খুব অ্যাক্টিভিটি? খুব যথেষ্ট। আমি যখন কলেজে ঢুকেছি সে সময় কিন্তু উল্টো অ্যাকশন চলছে, অর্থাৎ ধরে ধরে পুলিশ মারছে? পুলিশ না কংগ্রেস? কংগ্রেস, দুটো কংগ্রেস মারা গেল। নব কংগ্রেস বলতো হুম। তখন, হুম। প্রিয়দাস মুন্সির হুম। শিষ্য, দুটো মারা গেল। সাক্ষীদা মারা গেল আর মলয়দা মারা গেল। এই যে সাক্ষীদা মলয়দা বলছি, দাদা বলছি এদেরকে, তার কারণ মলয়দা ছিল আহ, সন্তোষবাবু আমাদের স্কুলের মাস্টারমশাইয়ের ছেলে, এবং মলয়দা বেশ ট্যালেন্টেড ছিল। মলয়দা খুব খোঁজ খবর রাখতো, মানে মলয়দা নকশালদের সঙ্গে তর্ক করার মতন কংগ্রেসে হুম। ছিল। হুম। হুম, তো মলয়দাকে আমি খানিকটা রেসপেক্টও করতাম, যদিও আহ, উম, ওর দলকে বা কংগ্রেসকে পছন্দ করতে পারতাম না মানে কি, আমরা কাজও করেছি। বিশেষ করে আমি যে কাজটা সাহস করে করেছি অনেকবার, সেটা হচ্ছে এই যে মাও সেতুংয়ের স্টেনসিল যেটা, হুম। সেটা কি দেখেছো? হ্যাঁ, দেয়ালের মধ্যে। দেয়ালে হ্যাঁ, টাকার হ্যাঁ, উপরে হ্যাঁ। লাগিয়ে দিয়ে ওইটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতাম। আচ্ছা। ওই স্টেনসিল গুলো, ওই এক্সরে প্লেট। হুম। হুম। কে করতে জানি না, ওই যে কাট আউটটা, ওটা যে ওটা উডকাট সম্বন্ধে খুব ভালো নলেজ না থাকলে ওটা কেউ করতে পারবে না, কিন্তু পরে আমি জেনেছি হুম। যে এ নিশ্চয়ই সে আর্ট কলেজে পড়েছে বা জানে। তো
এটা আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। আর আমার মানে আপনাকেও তাহলে খুব সূক্ষ্ম অর্থে দেখতে গেলে আপনিও নকশাল আন্দোলনের একজন সৈনিক। আমাকে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা যে উপহার দিয়েছিল যে ছেলেটি, তার নাম সাদেক হোসেন, ফার্স্ট ইয়ারে। আমি তখন হন্য হয়ে জীবনানন্দ খুঁজছি, ও, যে কোথায় পাবো। তো এই খোঁজার একটা কারণ আছে। আমাদের কলেজটা সিউড়ি শহরের বাইরে। আচ্ছা। আমাকে বই কিনতে গেলে সিউড়ি শহরের ভেতরে ঢুকতে হবে, এবং ঢুকলে বিপদ আছে। হ্যাঁ। তখন চারিদিকে মিলিটারি টমি গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। এইটুকু বেটে বেটে বন্দুক, ভয়ঙ্কর। তো আমরা ভয়ে বাজারে যেতাম না। তো তখন ওই সাদেক বললো যে আমি তো বেশি দিন আর এসব পড়বো টড়বো না, তো আমি তোমাকে আমার বইটা দিয়ে যাবো। এবং তার পরের দিনেও শ্রেষ্ঠ কবিতাটা আমাকে দিল আমাদের কলেজ গ্রাউন্ডে, এবং যথারীতি 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি ওইটা আবৃত্তি করে শোনালো। তারপর সে নিখোঁজ হয়ে যায়। তার শেষ চিঠি আসে দার্জিলিং এর এক গ্রাম থেকে, দার্জিলিং জেলার এক গ্রাম থেকে। আমরা কি বলবো, আমরা মানে এটা একটা মধুর কল্পনা করেছিলাম যে নিশ্চয়ই সে চিনে গেছে। আচ্ছা। কিন্তু কোথায় গেছে আমরা জানি না, সে বেপাত্তা। আর রামচন্দ্র ভট্টাচার্য বলে আমার আরেক বন্ধু ছিল, সে খুব ঘনিষ্ঠ বন্ধু। তার বাবা আমাদের ব্যবসাতে কাজ করতেন, খুব গরিব তারা। তো সে বাবার খুবই প্রিয় একজন স্টাফ ছিল, কর্মচারী ছিল। রাম আমার খুব বন্ধু ছিল। আপনি যখন সিউড়িতে পড়ছেন বা আপনার রামও নিখোঁজ হয়ে যায়, আচ্ছা, পুলিশ অ্যারেস্ট করে, তারপর তার আর পাত্তা পাওয়া যায় না। আপনি বলছিলেন বোলপুর থেকে আপনার গ্রামের বাড়ি 19 কিলোমিটার দূরে, পড়ছেন সিউড়ি কলেজ সিউড়ি থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার। এখন আপনার এই শৈশব কৈশোর কলেজ জীবনে কোটানকোট শান্তিনিকেতনী সংস্কৃতি বলে তো একটা বিষয় আছে, মানে সেইটা কি ছাপ ফেলেছিল? কারণ আপনিও সংস্কৃতি চর্চা করছেন, ঘরের কাছে শান্তিনিকেতন ইত্যাদি। একেবারেই না, না, একেবারেই না। ওখানকার মানুষদের মধ্যে কি আদৌ পড়ে ছাপ কোনো? আমি রবীন্দ্রনাথের কথা শুনেছি, মানে রবীন্দ্রনাথকে চাক্ষুষ করেছেন। আপনার কি ইচ্ছে ছিল ওখানে পড়ার? হ্যাঁ, তাই ইচ্ছে ছিল, কিন্তু শান্তিনিকেতনের প্রতি আমার একটা বিরুদ্ধ মত ছিল। আচ্ছা। শান্তিনিকেতন হচ্ছে কলকাতার একটা উপনিবেশ, এটা আমি মনে করতাম। এখনো করেন? এখন আরো তীব্রভাবে করেন? আর হ্যাঁ, এখনো করি। হ্যাঁ। এখনো বেশি করে করি, ওই প্রান্তিক হয়ে যাওয়ার জন্য। যদিও প্রান্তিক আমার 2-3 জন বন্ধুর। এটা বাড়ি ভালো আছে। কথা বললেন। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রত্যক্ষ আমার জ্ঞান একটা গাড়োয়ানের মুখ থেকে। গাড়োয়ানটা কি? আমাদের তখন খুব মন্দার বাজার, তো আমার যখন খুব ছোটবেলা, খুব মন্দার বাজার, মানে সে কল্পনা করতে পারবে না সেই অভাব। আমরা যে নিজেদেরকে ধনী ভাবতাম, তার কারণ ওই দারিদ্র্যের জন্য। এবং বাড়িতে সবসময় শোনানো হতো 2-3 রকম তরকারি হচ্ছে, তাও পোষাচ্ছে না, লোকে তো খেতে পায় না। মানে এটা অহরহ শোনানো হতো। তাতে এই যে এত অভাব, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার তো জন্ম 1950-এ, আমার জ্ঞান হয়েছে ধরা যায় 54-55-তে। মানে আমি প্রতিবাদ করতে শিখেছি বাড়িতে, না আমি এটা খাবো না। 4-5 বছর বয়সে তো শিখে যায়। তার মানে স্বাধীনতা তখনও 7-8 বছর বয়স। হ্যাঁ, এটা গেল 1 নম্বর। স্বাধীনতা নয়, স্বাধীনতাটা কোনো ব্যাপারই না, দেশভাগ। গাড়োয়ানের কথা বলছিলেন। হ্যাঁ, তো এই দেশভাগ আর ছিল কি বলে ওটাকে, কোনো সেচ ব্যবস্থা পশ্চিমবাংলায় ছিল না। বৃষ্টিতে জল হলে চাষ হবে, বৃষ্টি না হলে চাষ হবে না। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এখন তো তা নেই। হ্যাঁ,
1952 সালে বিধান দেয় তিলপাড়া ব্যারেজ করেন কানাডা সরকারের সহায়তায়। বীরভূমে চাষের ব্যবস্থা হয়, জমিতে জমিতে ময়ূরাক্ষী নদীর জল আসে। কিন্তু এটা কোনো লোকে বিশ্বাসই করতে পারেনি 2-3 বছর যে এটা হতে পারে। নদীর জল এই 15-20 কিলোমিটার খাল কেটে নিয়ে এসে আমার জমি, আমাদের 15-20 কিলোমিটার, অনেকের 40 কিলোমিটার, যে আমাদের জমিতে এসে ঢুকবে এবং তারপরে ধান চাষ হবে, এটা কেউ ভাবতে পারেনি। তো এরকম মন্দার বাজার হতো, যেটুকু ধান হতো কোথায় একটু দাম বেশি পাওয়া যাবে সেই চেষ্টা করতো লোকে। লোকে ওখান থেকে 19-20 কিলোমিটার গরুর গাড়িতে ধান নিয়ে বোলপুর চলে যেত। তুলনামূলকভাবে বোলপুরে ধান একটু দাম বেশি হয়তোবা। এবার একাতে যাওয়া যায় না, একসঙ্গে একটা ক্যারাভান যেত, 10টা-12টা গরুর গাড়ি, এবং গরুর গাড়ি 20 কিলোমিটার কাঁচা রাস্তা, তখন বোলপুর শিউড়ি পাকা রাস্তা। তখন মানে কি, আমি যখন 5-এ পড়ি তখন ছিল না। রবীন্দ্রনাথ যখন প্রথম শিউড়ি যান কাঁচা রাস্তায় গিয়েছিলেন, এবং আমাদের তখনই ওই গাড়োয়ানের ওই গাড়োয়ান তখন গিয়ে তখন আমি একদিন আমাদের বারান্দায় আমি কবিতা আবৃত্তি করছি, ওই রকমই রবীন্দ্রনাথ পড়ছি কিছু একটা। তার নাম ছিল মজিদ, মজিদ দাদু বলতাম আমরা। তো সে পেরিয়ে যাচ্ছে, তার ধারণা হয়েছে এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের লেখা কবিতা। সে আপনি কার আবৃত্তি করছিলেন? রবীন্দ্রনাথজি। আচ্ছা, হ্যাঁ, সে আন্দাজ করেছে রবীন্দ্রনাথ হবে। সে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুনলো, শুনে বললেন যে হ্যাঁ হে, ওকে আমাদের বীরভূমে হেটা খুব চলে, বিশেষ করে দাদু নাতি হলে। হ্যাঁ হে, তুমি কি এই বুড়োকে দেখে, ঠাকুর ঠাকুর বলতো, তুমি কি ঠাকুরকে দেখেছো? আমি অবাক, প্রথমত ঠাকুরকে তা জানি না, তারপর দেখার কথা তো ভাবতেই পারি না। তো তারপরে উনি একটা গল্প বললেন। সাধারণত রাতের বেলা খেয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে দিত, জুড়ে দিত বলে, এবং যাতে ভোর ভোর বোলপুরে পৌঁছে দোকান খুলবার সঙ্গে সঙ্গে যেন ধানটা বিক্রি হয়ে যায় প্রথম, কেননা আবার ফিরতে হবে তো এতটা রাস্তা। ভোরবেলাতে উনি প্রাতঃ ভ্রমণে বেরোতেন, রবি ঠাকুর। এবং কোনো দিন এই গাড়োয়ানদের সঙ্গে দেখা হয়ে যেত মানে কি, যখন দূরে দেখতেন আলখাল্লাটা, তখন এরা সবাই নেমে যেত, নেমে গিয়ে গাড়ির সামনে যে জোয়ালটা থাকে সেখানে দুদিকে দুটো দড়ি, জুতি বলে, হ্যাঁ, এই জুতি আমাকে প্রদ্যুম্নদা একবার ফোন করে জিজ্ঞেস করেছিলেন তারাশঙ্কর পড়ে, এখানে জুতি কাকে বলে। তো যাই হোক, তো ওই জুতি ধরে দাঁড়িয়ে থাকতো এরা। তারপর উনি পেরিয়ে গেলে নির্দিক নিয়ে ওর যাওয়াটা ঘুরতে যখন, তারপরে এরা আবার গাড়ি ঢুকত। সেইভাবে এরা রবীন্দ্রনাথকে দেখেছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকে বলেছিল। হ্যাঁ, এবং আমার রবীন্দ্রনাথ দর্শন এইভাবে। আচ্ছা একরামদা, আপনি 74 সালে কলকাতায় এলেন, সেটা কি গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করতে? 74 সালে আমি কলকাতায় এলাম, আমাদের তো সে সময় পরীক্ষার কোনো ঠিক ঠিকানা ছিল না, সব পিছিয়ে যেত। নকশাল আন্দোলনের পর থেকেই যেটা মার্চে হওয়ার কথা সেটা তার পরের মার্চে হতো, তারপরে কমে গিয়ে সেটা ডিসেম্বরে হতো, এরকম আর কি। চেষ্টা করতো সরকার সেটাকে আবার নিয়মিত করার, কিন্তু আমরা যখন যে বছর গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, সে বছর বোধহয় আগস্টে কি সেপ্টেম্বরে অক্টোবরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আচ্ছা, আমায় এটা বলুন যে আপনি তো কলকাতায় এলেন, তার আগে আপনি যে কবিতা চর্চা করছিলেন তখন পত্রপত্রিকায় কবিতা লেখা, কবি বন্ধুদের সঙ্গে পত্রালাপ ইত্যাদি শুরু হয়ে গেছিল কি, বা কবি জগতের সঙ্গে? আমার সৌভাগ্য, শিউড়িতে দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকতেন বাড়ি। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এখন বিস্তৃত নাম প্রায় ইতিমধ্যে। দেবাশিসদা ছিল
ভাস্কর দা, সুব্রত দা, শামশের দা হুম, এদের বন্ধু, এদের বন্ধু নয়, এদের অন্তরঙ্গ বন্ধু। হুম, এবং দেবাশিস দা যাদবপুরের একটা কৃতি ছাত্র, হুম। তুলনামূলক সাহিত্যে বোধহয় রেকর্ড। দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেশ কয়েকটা বই বোধহয় দেখেছি। দেবাশিস দা পরে তো আনন্দবাজারে ঢুকলেন, হুম, ওই আনন্দ মেলার সম্পাদক হয়ে। কিন্তু আমি যে সময় বলছি, সে সময় উনি কম্পিটিটিভ লিটারেচারে গোল্ড মেডেলিস্ট পাস করেছেন। লাভপুর কলেজে পড়াতে গিয়ে এক ছাত্রীকে বিয়ে করে চাকরি হারিয়েছেন। তা গ্রামে বসে আছেন বেকার, সিউড়িতে বসে আছেন বেকার। বাবা বেশ নামকরা ডাক্তার ছিল সিউড়ির, এবং বিশাল একটা হাতির মতো বাড়ি ছিল। আমি যখন সিউড়ি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন অশোক বলে আমার এক বন্ধু বলল, দেবাশিসদের সঙ্গে আলাপ আছে? আমি বললাম, না নেই। বললো, চলো। ওই দেবাশিসদের সঙ্গে আলাপ, দেখি খালি গায়ে পাট্টার পায়জামা, জানো তো? না। সেই এরকম এরকম শর্ট শর্ট কয়েদিদের যে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওই পায়জামাটা তখন হ্যাঁ, খুব হ্যাঁ। চালু ছিল। আচ্ছা, বাড়িতে ওইটা ছিল নাইট ড্রেস বলতে গেলে, স্লিপিং ড্রেস। তো একটা খালি গায়ে পাট্টার পায়জামা পরে, আচ্ছা। মানে আমাদের আগের প্রজন্মে, আমি পুরো অন্য প্রসঙ্গে আসছি, মানে পরিধান বলে, আমাদের আগের প্রজন্মেও অনেকে বাড়িতে ধুতি বা লুঙ্গি পরতেন। আপনাদের শৈশবে কি বাড়িতে ধুতি পরার চলটা উঠে গেছিল? আমার বাবা বরাবরই ধুতি পরতেন, বাড়িতেও তো? বাড়িতেও হ্যাঁ। সবসময় ধুতি পরতেন। হ্যাঁ, ধুতি পরার দু রকম কায়দা ছিল, বাড়িতে একরকম, হ্যাঁ। বেরোবার সময় বাড়িতে আরেক কষি রকম। বেঁধে লুঙ্গির মতো করে পরে নেওয়া, আর না বাইরে না না, খোঁচা বেঁধে। একেবারেই কোঁচা মেরে, আচ্ছা। কিন্তু কোঁচার অংশটা যেটা ঝুলবে হুম। সেইটা এই কোমরের লটকানো। পরে আমি শঙ্করবাবুর ওই জিনিসটা দেখেছি। আমি শঙ্করবাবুকে বললাম, আরে এইভাবে তোমার বাবাও পরত। আর আমি ধুতি পরা ধরলাম মায়ের। আপনাদের জেনারেশন কি মানে রাত্রি পোশাক হিসাবে পাজামায় চলে এসছে? আমি পায়জামা, আমরা সবাই পায়জামা তো। হুম, হুম, কিন্তু নকশাল হিসেবে ধরা পড়ে যাব এই ভয়ে ভালো ছেলে হতে হবে বাইরে। তখন মা বললো ধুতি পর, নিয়ে আমাকে ধুতি কিনে দেওয়া হলো। ধুতি আর পাঞ্জাবি পরে আমি ফার্স্ট ইয়ার থেকেই কলেজে যাই। হ্যাঁ, শেষ তখন কি মানে অন্যান্য ছাত্রদের প্যান্টের প্রচলন হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমারও প্যান্ট ছিল, কিন্তু প্যান্ট তখন গুটিয়ে ভরে দেওয়া হয়েছে ওই ধুতি পাঞ্জাবি। হুম, হুম। এবং আমার বন্ধু বান্ধবরাও তাই, ধুতি পাঞ্জাবি। তো তাই সবাই নয়, অনেকেই। হুম। তো এটা খুব ইন্টারেস্টিং। আর এটা আমি সব জায়গায় বলি, এখানেও বলবো, এই সূত্রে, নকশাল আন্দোলন সূত্রে। নকশাল আন্দোলন কি করেছে আমি জানি না, সেটা হয়তো আরো পরে বোঝা যাবে। নকশাল আন্দোলনের ভুল ঠিকগুলো এখনো যদিও কিছু বইপত্র লেখা হয়েছে, কিন্তু সবটা হয়নি। সবটা হয়নি এই জন্যই বলবো যে আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে ঢুকলাম, এবং আমাদের বন্ধু বান্ধব, আমরা বা আমাদের দাদা যারা যারা পাশ করে বেরিয়ে গেছেন, তারাও তো তখন কলেজে আসতেন হুম। দল করার জন্যে, নকশাল আন্দোলন, নকশাল করার জন্যে। কলকাতা থেকে মাঝে মাঝে গুজব আসতো আমাদের সুবিধে যে অসীম দা এসছেন। হুম। আর একজন ছিলেন কিষান চ্যাটার্জি, কিষান দা। তো কিষান দা এসছেন, এরকম শোনা যেত, কিন্তু আমরা কোনোদিন তাদেরকে চাক্ষুষ করিনি। যদিও অসীমদার বাড়িতে অসীমদার অনুপস্থিতিতে আমার যাতায়াত ছিল, ওর বন্ধু, ওর ভাই আমার ক্লাসমেট বলে। তো বিচিত্র ব্যাপার, অসীমদা বাবা কিন্তু আদি কংগ্রেস, সিন্ডিকেট কংগ্রেস বলে একটা কংগ্রেস ছিল, আচ্ছা। মানে কামরাজ টামরাজদের হুম, হুম, সঙ্গে, হুম, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যারা। 60s এ যখন হলো। হ্যাঁ, অসীমদার বাবা ছিলেন ওই সিন্ডিকেট কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি, প্রেসিডেন্ট। মানে কাকা বীরভূমের মানুষ? হ্যাঁ, আচ্ছা। বীরভূমের মানুষ নয়, আসলে বাংলাদেশ থেকে এসেছিলেন। হুম। সেটাও বেশ খানিকটা গন্ডগোলের ব্যাপার। এটা অবশ্য পরে মিটমাট হয়ে গিয়েছিল। সিউড়িতে একটা
বেগম রোকেয়া প্রতিষ্ঠিত একটা গার্লস স্কুল ছিল, মুসলিম গার্লস স্কুল। অনেক বড় কম্পাউন্ড ছিল তার। উম, দেশভাগের সময় স্কুলটা উঠে যায়। তো সেই স্কুলেরই একটা অংশে অসীম চ্যাটার্জিদের ফ্যামিলি জবরদখল করেছিলেন। আচ্ছা। সেটা বড় অংশ। পরে, অনেক পরে, মানে আমি কলকাতায় চলে আসার পরে স্কুল কমিটিতে বলে কিছু ছিল না, কিন্তু লোকাল মুসলিমরা তো ছিল। বীরভূম মুসলিমদের একটা সিউড়ি শহরে মুসলিমদের একটা আধিপত্য আছে বরাবরই। তার কারণ আছে, তার কারণ আবার সব বলতে গেলে বেশি হয়ে যাবে, সংক্ষেপে বলি। সিউড়ির অদূরেই বীরভূমের রাজধানী ছিল, তার নাম রাজনগর। বীরভূম ছিল পশ্চিম অবিভক্ত বাংলার সবচেয়ে বড় রাজ্য, দেশীয় রাজ্য। বীরভূম ভেঙে পরে 7টা জেলা হয়, তার মধ্যে একটা বীরভূম। যখন বীরভূম দখল করে নেয় ব্রিটিশরা, তখন ওই রাজনগরের লোকজনেরা কাছাকাছি, আর সিউড়িকে তখন হেডকোয়ার্টার করে ফেলেছে। কিছুই নেই, টালির ঘর, খড়ের ঘর, সেখানেই সাহেবরা রয়েছে। ওই বিখ্যাত হান্টার, উইলিয়াম উইলসন হান্ট, হ্যাঁ হান্টার, গ্যালেডিয়ার অফ ইন্ডিয়া, হ্যাঁ, ও ওইরকম একটা খোলার ঘরে থাকতো। তো মানে থাকতো, মানে ছিল না কিছু, সবে একটা ব্রিটিশ হচ্ছে। হ্যাঁ, তো সেই সময় ওই অভিজাতই বলো আর গরিবই বলো, সৈনিক রাজনগর থেকে এখানে চলে আসে করে এখানে। এরা তো রাজাকে চেনে, রাজাতে চলে গেছে, তার এরাই রাজা, এই হান্টাররাই রাজা। তো যাই হোক, তো সেই জন্য বীরভূমে মুসলমানদের সিউড়ি শহরে মুসলমানদের বেশ আধিপত্য ছিল। তো তখন এই স্কুলটা ওই অসীমদার ফ্যামিলি, অসীমদা এর মধ্যে নাক গলায়নি কোনোদিন। অসীমদা তো ওখান থেকে বহুদিন আগে চলে এসছে। কিন্তু ওর ভাইয়েরা বা তার ছেলেরা, তাদের সঙ্গে একটা বৈঠকে বসে একটা হয়েছে, খানিকটা ওদের থাকার জন্য ছেড়ে দিয়েছে, আমাকে স্কুলকে ফেরত দেওয়া হয়েছে। তাদের লাভ কিছু হলো না, সেটা ক্ষতি হলো। ক্ষতি মানে কি, উদ্ধার হলো, কিন্তু সেটা নন বেঙ্গলি মুসলিমরা এসে তাদের যে বুদ্ধি, যে ডেভেলপমেন্ট, মানে দোকান করতে হবে, স্কুল আর হলো না, বেগম রোকেয়ার স্বপ্ন চুলোই গেল। আমি এইখানে মানে পুরো অন্যদিকে চলে গেল আলোচনাটা। যদিও কলকাতায় প্রবেশ করেছিলাম কবিতা সংক্রান্ত আলোচনায় ঢুকবো বলে, যাই হোক, আমি আরেকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করছি। আমার বা আমাদের যা সাধারণ ধারণা যে দেশভাগের পর যখন বিভিন্ন উদ্বাস্তু কলোনিগুলো হলো, কলোনি আর কি, সেগুলো সাধারণত এই নদিয়া, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, এই হুগলি, 24 পরগনা, কলকাতা, ওইদিকে রাঢ়বঙ্গে কি উদ্বাস্তু কলোনি হয়েছে? সেটা পরে 60-এর দশকে। আচ্ছা, সেটা 60-এর দশকে। আমি বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আমার স্কুল এবং হোস্টেল। তখন হোস্টেল ছিল হিন্দু মুসলিমের মিলিত হোস্টেল, একসঙ্গে সবাই থাকা হতো না। আপনি বাড়ি থেকে যাতায়াত করতেন না কলেজে? আমি কলেজ না, স্কুলের কথা বলছি। আমার তখন 10 বছর বয়স হয়নি যখন আমাকে স্কুলে ভর্তি করে, আর 1 হাঁটু কাদা ঠেলে স্কুল যাওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। তো আমাকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, এবং তাতে বাড়িতে আত্মীয় স্বজনদের খুব গঞ্জনাও সইতে হয়েছিল। এই দুধের বাচ্চাটাকে হোস্টেলে দিয়ে দিল। যাই হোক, উদ্বাস্তু কলোনির কথা। আমি একদিন আমাদের স্কুল থেকে একটু দূরে 5-এ, তখনও 6 হয়, কয়েকদিন স্কুলে ভর্তি হয়েছি, 10-12 দিন। গ্রাউন্ডে গেছি খেলাধুলো করতে, খেলাধুলো করার চান্স ছিল না ওইটুকু বয়সে। বল কুড়িয়ে আনতাম, বড়রা খেলতো, কিন্তু বিরাট উৎসাহ ছিল। তো খেলতে গেছি, এসে পা দিয়ে আমাদের একটা প্রেয়ার করতে হতো। মাঝখানে একটা ওই 5 ফুলের একটা কোনো একটা গাছ ছিল, আর চারিদিকে গোল ইটের কেয়ারি করা থাকে। গান ছিল একটাই, জনগণ। না, সে ভয়ঙ্কর, সে জয়দেবের শিবস্তোত্র এখনো মুখস্থ আছে আমার।
প্রভুমি সমনি আচ্ছা, ওইটা, হ্যাঁ। গুণহীন হ্যাঁ, মহেশ তো গরলা ছাত্রদের পক্ষে করণম। খুবই, হ্যাঁ। এইটা প্রণমামি শিবং শিবকল্পতরু। কল্পতরু। হ্যাঁ। তো এটা করতে হতো, করার পরে রোল কল হতো, কেউ একজন এক বলতো, তারপর 2-3 ডান দিক থেকে 2-3-4-5। তাহলে মানে বন্দে মাতরমে দাঁত ভাঙবে সেই আশঙ্কা আর নাই। না 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 না। তো আমরা জয়দেব, আমাদের প্রার্থনা সঙ্গীত ছিল জয়দেব। তো পেছনে বিশ্বনাথ বাবু, মাস্টারমশাই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বাবুর কাছে আমি টিউশন পড়তাম। তো বিশ্বনাথ বাবু দাঁড়িয়ে থাকতেন। একদিন আচ্ছা, আমি আমি ক্ষমা করবেন, বারবার হুম। বাধা দিচ্ছি। এই যে আমি বুঝতে চাইছি সমাজ ব্যবস্থাটা বিভিন্ন রকম তো ধুয়ে উঠছে বন্দে মাতরম থেকে। এক সময় বেশ কিছু অংশ রবি ঠাকুরেরও মতামত ছিল, বাদ দেওয়া হয়েছিল যে সব ধর্মের মানুষের কাছে তার সমান গ্রহণযোগ্য না। আপনাদের স্কুলে তো নিশ্চয়ই মুসলমান ছাত্র বহু ছিল, তারা এই অনেক অনেক, শিব স্তোত্র আমাদের হোস্টেলেই গাদা গাদা মুসলিম। শিব স্তোত্র পাঠ করছে, সেই নিয়ে কোনো মহলে কোনো আপত্তি বা না, মুসলিম না, সমাজের না। থেকেও কোনো না, আপত্তি না ওঠেনি? না না থাকার একটা বড় কারণ, সেটা আজকে আমি বুঝি সামাজিক চিত্রটা দেখে। সেটা হচ্ছে সদ্য দেশভাগ হয়েছে 47-এ, আমি 65-এ ভর্তি হয়েছি। হোস্টেলটা কিন্তু তার আগে থেকে চলছে। হোস্টেলটা ধরা যাক যে অন্তত 55 থেকে চলছে। তো কথা বলার, একজন মুসলমান হিসেবে হুম। কথা বলার এই ভয়েসটা তখন কিন্তু সত্যি ছিল। মানে এটা খুব ইম্পর্টেন্ট। তখন দেশভাগের পর হিন্দুস্তানের সংখ্যালঘু বোধটা জন্মে গেছিল। একদম আমাদের বাড়িতে যারা কাজ করতো সবাই হিন্দু। হুম। মানে দোকানে কর্মচারী, ব্রাহ্মণ, ভট্টাচার, চক্রবর্তী, এরা আমরা আমাদের দোকানে কাজ আমাদের করতো। পূব বাংলায় যেমন দেখেছি যে দেশভাগের পরে বিভিন্ন মুসলমানরা বিদ্রোহ করেছিল যে গুটি কয় হিন্দু জমিদারের অধীনে আমরা কেন ইয়ে করবো, কিন্তু এইখানে তো দেখছি পুরো বিপরীত। একজন মুসলমান সম্ভ্রান্ত পরিবারে হিন্দুরা কাজ করছে, সেখান থেকে কোনো সামাজিক প্রতিবাদ বিদ্রোহের না না অবকাশও না, জন্মায় ছিল না। কিন্তু মাঝে মাঝে রসিকতা করে বলতো, এই বিশেষ করে বিপত্তারণ বলে একজন ছিল, বিপত্তারণ চক্রবর্তী। সে ইয়াংগেস্ট স্টাফ ছিল আমাদের দোকানে, এবং সে আমার কিছু করতে হলে বাবা ওকেই পাঠাতো, যাও তো বিপদ, ওকে নিয়ে দুটো প্যান্ট করিয়ে নিয়ে এসো তো, এরকম আর কি। বিপদ প্রায় বল, তুই যে কেন আছিস, কেন যে তোরা পাকিস্তানে চলে যাস। যাই হোক, আবার আলোচনাটা ঘুরিয়ে আনি, ওই যে উদ্বাস্তু প্রসঙ্গে বলছিলেন স্কুলের প্রেয়ার। তো আমি একদিন ওরকম এসেছি, আমি নয়, আমরা সবাই ছুটতে ছুটতে এসেছি, এসে প্রেয়ার শুরু হয়ে গেছে। তো আমাদের বড় পুকুর বলে একটা পুকুর আছে হোস্টেলের গায়ে, সেখানে পা দিয়ে, আমাদের পা ধোয়ার সেসব গল্প শেষ হবে না, আমরা পা ধুতাম ফসিলে। হ্যাঁ, বীরভূম তো যে সে জায়গা নয়, সেখানে আমাদের কাপড় কাচা, গাছের ফসিল, এবং সেই ফসিলগুলো সব উধাও হয়ে গেল। প্রথমত বিশ্বভারতী নিয়ে গেল, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে গেল, কোথায় গেল তারপরে জানি না। আমাদের গ্রামেও ফসিল ছিল। যাই হোক, পা ধুয়ে এসে দাঁড়িয়ে প্রার্থনা চোখ দিয়েছি, কেউ একজন এক বলেছে, 2, 3, 4, 5 পর্যন্ত ঠিক নর্মালি গেছে। তারপরে একটি আমাদের কানে এলো, একজন বলছে ছয়। সবাই তার দিকে তাকিয়েছে, ছয় এখানে কে বলে? দেখি একটা বাচ্চা, মামারই মতন একটি বাচ্চা, একদম আমার মতন। সে একটা নতুন গেঞ্জি পরে আর নতুন দড়ি বাঁধা, তোর হাফ প্যান্ট দড়ি বাঁধা পাওয়া যেত, হ্যাঁ, তো দড়ি বাঁধা হাফ প্যান্ট পরে আছে। সবাই হো হো করে হেসে উঠেছে। পেছনে বিশ্বনাথবাবু দাঁড়িয়ে ছিলেন, বিশ্বনাথবাবু ধমকে দিলেন, স্বাভাবিক হয়ে গেল। ও বাবা, ঘরে এসে দেখি, মানে আমার হোস্টেলের আমার রুমে এসে দেখি আমার পাশের খাটটা ফাঁকা ছিল, সেইখানেই তার জায়গা হয়েছে। তার নাম প্রফুল্ল সরকার। তো সে দেখি নতুন, তার বিছানা নেই, বিছানা আছে একটা নতুন শতরঞ্জি, তার উপরে একটা চাদর, কোনো তোষক ফোষক নেই। দেখেই বুঝতে পারলাম যে পাতলা, তার উপরে পা ঝুলিয়ে ছেলেটি চুপ করে বসে আছে। ইতিমধ্যে সে বুঝতে পেরেছে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে, সে কিন্তু বুঝতে পেরেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এটা লিখেওছি
ধুলো পায়ে বইটাটা আছে। আমি যদি জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? বললো পাকিস্তান। চমকে গেছি, আমার পাশের মেয়েতে পাকিস্তান। তো বললো পাকিস্তান কোথায়? পাকিস্তানের মানে আমিও জানি না যে পাকিস্তানের কোন একটা জায়গা হতে পারে বা হুম। সেটাকে আমি চিনতে পারি, কিন্তু আন্দাজে জিজ্ঞেস করে ফেললো। ও বললো পাবনা। বললো তুমি এলে কার সঙ্গে? বললো বাবা কাকা। বললো তারা কোথায়? বললো তারা কেনাকাটা করতে গেল, আসছে, কিছু কিনে এনেছে এই যে, আর কিছু কিনতে গেল। একটু পরেই উনি ভদ্রলোক এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা তোমার নাম? আমার নাম শুনে হো হো করে হেসে উঠলেন। মানে অট্ট হাসি বলতে গেলে যা বোঝাই, আজকে বুঝতে পারি তো। কোনো মন্তব্য করেনি? না। আচ্ছা। তারপর বললেন যে, প্রফুল্লকে তোমাদের হাতেই দিয়ে গেলাম। তো এবার আমি বললাম, আপনারা উঠেছেন কোথায়? কোথায়? বলে আমাদেরকে এই বক্রেশ্বর নদীর ধারে একটা জঙ্গলে আমাদেরকে তাঁবু করে দিয়েছে, ঘরদুয়ার এখনো হয়নি, হবে। হুম। নিজুরি বলে একটা গাঁ আছে। বলে হ্যাঁ নিজুরি, আনন্দ কাকার বাড়ি। হুম। এবার আনন্দ মণ্ডল সে আমাদের দোকানের স্টাফ। হুম। আনন্দ কাকার বাড়ি। বলে তুমি আনন্দ বাবুকে চেনো? বলে হ্যাঁ আমাদের দোকানে কাজ করাতো। হুম। বলে তোমাদের দোকান কোথায়? বলে ওই যে মোড়ে। ওইটাই ছিল ওই এলাকার সবচেয়ে বড় দোকান। হুম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলো আমি তাহলে তো বাবার সঙ্গে দেখা করে যাচ্ছি যাবার আগে। যাক আমার আহ, আমি আশ্বস্ত হলাম যে ছেলেকে ঠিক জায়গাতেই দিয়েছে, এই বলে তারপর ওই হ্যারিকেন ফ্যারিকেন হুম। ইত্যাদি যা যা লাগে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, সেসব দিয়ে গেলেন। এই হচ্ছে বীরভূমের। পরে আমি যখন বৈশাখীতে ভাড়া থাকতাম আমরা, তখন আমার পাশের ফ্ল্যাটে এক চৌধুরী থাকতো, পার্থরা। তো ওদের ছোটবেলাটা, ওর বাবার ছোটবেলাটা কেটেছে বীরভূমে। তো আমরা বীরভূম গেলেই বলতেন আসার সময় কিন্তু খেড়ো নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা। খেড়ো একটা ফল, সবজি, হুম। সেটা কলকাতায় পাওয়া যায় না, বীরভূমের বাইরে কোথাও পাওয়া যায় না, আচ্ছা। এমনকি বর্ধমানেও না। ঠিক। একরামদা, মানে ওই বীরভূমে থাকাকালীন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন আপনি, আমাকে যেটা বলুন যে বীরভূমে থাকাকালীন আপনার কবিতা চর্চার অগ্রগতি পত্রপত্রিকায় লেখালেখি সেটা শুরু হয়ে গেছিল? দেবাশিস দা যে আমার জীবনে কতটা, সে আমি বলে বোঝাতে পারবো না। হুম, উনি কিন্তু পুরী সিরিজের প্রকাশক ছিলেন। আচ্ছা। তো দেবাশিস দা একটা সর্বঘটে কাঁঠালি কলা বললে কম বলা হয়। দেবাশিস দা তোমারই মতন বিচিত্র বিষয় নিয়ে কাজ করেছেন। এবং যেমন উনি প্রথম কি বলে ওটাকে, পট নিয়ে বই লিখেছিলেন। আচ্ছা। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? পটচিত্র? পটচিত্র না, আমি বলছি যে ও শুধু কবিতা নিয়ে থাকতো না না, না না, বিচিত্র ও বিষয় নিয়ে কাজ জানতো, করতেন। এই জগৎটাকেও জানতো বা জানার চেষ্টা ছিল। এমনকি গোয়েন্দা গল্প, হুম। উনি আমাকে হেনরি ফ্রেজারের গল্প শুনিয়েছেন। আমার যদ্দূর মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, কিন্তু প্রতিক্ষণের একটা বই আছে না, কবিতার কলকাতা, হুম, সেটা কি দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্পাদিত? সবুজ রঙের একটা বই। আমার মনে পড়ছে না, মনে হয় না, এটা অরুণ সেনেরই, অরুণ সেনের করা না? অরুণ সেনের হবে। আচ্ছা। তো এই দেবাশিস দা আমাকে প্রথম শেখালেন, সবটাই শিখিয়ে দিলেন, বলতেন অন্তত জানালেন 50s 40s, হাংরি, এবং হাংরির সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে বাসুদেব দাশগুপ্ত, অবনী ধর, উনি প্রথম আমাকে বাসুদেব দাশগুপ্তের, অবনী ধরের এদের কবিতা, এদের গল্প পড়ান। হুম। এবং উনি খুব প্রাউডলি এদের কথা বলতেন। প্রদীপ চৌধুরী, দেবী রায়, সুভাষ ঘোষ। হুম, মলয়কে কি চোখে দেখা হতো?
মলয় কি ভালো চোখে উনি দেখতেন না, মলয় বড্ড আত্মপ্রচারক এরকম একটা সেই সূত্রে আমারও কিন্তু মলয় সম্বন্ধে খানিকটা হুম হয়ে গেছে। আমিও মলয়কে খুব একটা পছন্দ করি না। অরুণেশ ঘোষ হুম। একটা একটা ফিগার এদের অসাধারণ। সুবিমল দা, হুম তো এই সুবিমলদার সঙ্গে তুমি লিখছো, হুম। এখনো কি লেখাটা চলছে? না, শেষ হয়েছে, কদিন শেষ আগে শেষ হয়েছে। সুবিমলদার সঙ্গে দিনের পর দিন আড্ডা মেরেছে কফি হাউসে। কোন সময়? 7-এর দশকে? সাথে হ্যাঁ, মানে আপনাকে বলা হয়নি সুবিমল বসাকের ডায়েরিতে, ওনার তো নিয়মিত ডায়েরি লিখতেন 70 ওই 76, 77, 78 মানে কফি হাউসে মৃদুল, একরাম, পার্থপ্রতিম, ইয়ে বলুন না, প্রসূন, এরা বসে আছে। নিশ্চিত। হ্যাঁ, এরা বসে আছে একটা টেবিলে, এরকম বহুবার আপনার উল্লেখ পেয়েছি। তো ওই আসলে ওর মজা ছিল কফি হাউস থেকে বেরিয়ে শিয়ালদা এসে ট্রেন ধরতেন, হুম আর আমার আমার স্ট্রিটের ক্রসিং এ আমার মেস ছিল, হুম। অত দূর আমরা একসঙ্গে আসতাম না, আচ্ছা। আমি আর একটু বেশিও যেতাম। আচ্ছা। মানে আমার তো কোনো ব্যাপার না ইন্ডাস্ট্রি ঢুকে যাবো, হুম হুম আমি একটু শিয়ালদা পর্যন্ত এগিয়েও দিতাম, হুম আরো কেউ কেউ থাকতো হুম। আড্ডা দিতে দিতে। হ্যাঁ, মানে আপনি বলায় মনে পড়লো, ওনার হুম। ডায়েরিতে আপনার একাধিক উল্লেখ রয়েছে। তো এই দেবাশিস দা আমাকে সব শুধু শিখিয়েছিলেন না, উনি আমাকে প্রথম কলকাতা নিয়ে আসেন, বলে তোমার কলকাতায় যাওয়া উচিত। হুম। সে কি 74-এর আগেই? হ্যাঁ, ৭০-এর আগে প্রথম কলকাতা আসি। হ্যাঁ, এবং উনি শিখালেন যে কি করে তাড়াতাড়ি আসা যায়। হুম তখন এত ভালো ভালো ট্রেন ছিল না। রামপুর বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এখন যেটা হয়েছে, হুম তখন সেটার নাম ছিল রামপুরহাট লোকাল। রামপুরহাট লোকালে বর্ধমান এসে বর্ধমানে কোলফিল্ড এক্সপ্রেস ধরে আমরা কলকাতায় হাওড়া এলাম। হুম। এটা আমার প্রথম কলকাতা আসা না, কলকাতায় আমি প্রথম এসেছি কিন্তু ওই 5 থেকে 6-এ উঠতে বাবা বলল ফার্স্ট যদি হোস তাহলে তোকে কলকাতা দেখানো হবে। আচ্ছা। তো আমার কলকাতা দেখা কপালে ছিল, হয়ে গেল। তো ভাগ্যিস এসছিলাম, অঙ্গার দেখেছি সেসব বাবাদের। এই যে আপনাদের 70 দশকের যে কবি বন্ধুরা, তাদের সাথে কি বীরভূমে থাকাকালীনই চিঠি মারফত আলাপ হয়েছিল? না, একমাত্র দেবাশিসদার বাড়ি সে সময় গিয়েছিলেন প্রণবেন্দুদা, তার সঙ্গে সমরেন্দ্র, প্রণবেন্দুদা আর মেরিয়ান সমানন্দ দাশগুপ্ত সমরেন্দ্র দাস, দাস। ওই আত্মপ্রকাশের হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। কাগজটা যে হ্যাঁ। করতো আত্মপ্রকাশ, সে তার সঙ্গে আমার আলাপ হলো, আর প্রণবেন্দুদার সঙ্গে তো আলাপ হলো। হুম। তারপরে আমি যে কলকাতায় আসবো তখন মোটামুটি ঠিক হয়ে গেছে। ততদিন আপনি পত্র পত্রিকায় লেখালেখি করছেন, লিটল ম্যাগাজিন? ততদিনে আমি বেশি লিখছি অরুণ বসুর কাগজে, আচ্ছা। অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস, হ্যাঁ। প্রচুর লিখতাম অজ্ঞাতবাসে। সেই সূত্রে বলতে গেলে সেসব লেখা আমিও পড়েছি, আমার কাছে প্রচুর অজ্ঞাতবাস আছে। তাই সে কি উল্টোপাল্টা আজে বাজে লিখেছি, আর অরুণদা খুব তোল্লাই দিতেন। উনি তো বোধহয় কোথায়, বর্ধমান না বীরভূম, ওদিকেই চাকরি সূত্রে থাকতেন। না না, এই তো নদিয়ায় থাকতেন কি? না না, ওর বাড়ি তো নদিয়ায়, ওরা মাতলা। না, আমি অরুণ বসুর অনেকগুলো চিঠি দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ওইখানে উনি থাকতেন। হ্যাঁ, চাকরি সূত্রে আর কি। না চাকরি না, ওইটা ওর বাড়ি। আচ্ছা। চাকরিতে এইখানে ওই যে ওই যে ইনকাম ট্যাক্সের সেলস ট্যাক্সের যে অফিসটা আছে, আচ্ছা। এই যে বিখ্যাত অফিস, অনেকেই যেখানে চাকরি করতো, বড় অফিস, বিশাল অফিস, স্টেট গভর্নমেন্টের। যাই হোক, বেলেঘাটা দিয়ে যেতে হয়, ওটা বোধহয় বেলেঘাটাতেই অফিসটা। সেখানে অনেকেই চাকরি করেছে আমাদের বন্ধুরা। তো ওর একটা ভালো চাকরি করতেন, কমিশনার বা এই লেভেলের কিছু। তো যাই হোক, তো অরুণদার কাগজে লিখতাম, সেই সূত্রে আরো লিখতাম সব। জগন্নাথ লালা বলে একজন ছিল, এরা সব কিন্তু হাংরি বা প্রো হাংরি। হ্যাঁ, তো অরুণ বসুর কবিতায় হাংরির বিন্দুমাত্র ছাপ নেই। না, একেবারেই নেই, কিন্তু এদের চলনটা ছিল হাংরি, এদের পত্রিকার মেজাজটা ছিল হাংরি। যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন উদ্ধৃতি দিয়ে প্রচ্ছদ হতো। তারপর আপনি কলকাতায় এলেন। তারপর কলকাতায় এলাম, কলকাতায় এসে প্রথম আমার কলকাতায় সেই অর্থে আত্মপ্রকাশে কবিতা ছাপা হলো। আচ্ছা। সমরেন্দ্র ছাপলে একসঙ্গে বোধহয় 2টো না 3টে। কলকাতার এই যে আপনাদের কবি বন্ধুরা, ধরুন পার্থপ্রতিম, নিশীথ ধর,
গৌতম চৌধুরী ছিলেন কি সেই সময়? গৌতম চৌধুরী একটু সামান্য পরে, মানে এই আড্ডায় একটু পরে। গৌতম বসু আড্ডাবাজ ছিলেন? ওর না, গৌতম খুব আড্ডাবাজ ছিল, কিন্তু গৌতম তো পরে, গৌতম তখন আসেনি। আচ্ছা, এই এদের সাথে আলাপ কি আপনার এই কফি হাউসে যাতায়াতের সূত্রেই? একদম 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 কবেশ্বর সূত্রে। আচ্ছা, আপনাদের জেনারেশনটা, মানে আমি তো হাংরিদের জেনারেশন বা তাদের বন্ধু বান্ধবদের সম্পর্কে জানি, আপনাদের মানে ঠিক 10 বছর পরে যদি ধরি, এই 75-76, আপনাদের খালাসি টোলা ফোলায় যাতায়াত ছিল? খালাসি টোলা সম্বন্ধে আমার একটা দুর্বলতা, সেটা বিচ্ছিরি বলবো আমি। এখন আমি তো একটা অজপাড়াগাঁ থেকে এসেছি ভায়া শিউরি। প্রথম যখন দেবাশিস দা আমাকে নিয়ে এলো, ওরা বালিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আমরা ছিলাম। আমরা তার আগে কফি হাউস থেকে দেবাশিস দা ফোন করে দিয়েছে যে আমরা রাতে ওখানে থাকবো। গেলাম, আমাদেরকে খেতে দেওয়া হলো, আপেল কেটে খেতে দেওয়া হলো। তো বসে গল্প করছে, একটু লজ্জাও করছে, চিনি না পানি না, খাবো একটা। আর রাত 8টা-5টা বাজে, তখন আপেলই বা কেন খাবো। তো যাই হোক, হঠাৎ ভদ্রমহিলা, আমার মনে নেই তিনি দেবাশিসদার কে, তিনি আমাকে বললেন, খেয়ে না, ওটা গরম হয়ে যাবে। আমি তো চমকে গেলাম যে মানে ওটা ফ্রিজ থেকে বের করে দিয়েছেন, আর সেটা গ্রীষ্মকাল ছিল। হ্যাঁ, আপেল গরম হয়ে যায় কি করে আমি জানতাম না। তো এই হচ্ছে আমার কলকাতার, মানে এত দূর আনপড় আমি। খালাসি টোলা বলছিলেন? হ্যাঁ, এবার আমার তখন প্রচন্ড একটা প্রতিজ্ঞা, এইসব বন্ধুদের দেখে, এরা তো হাতি ঘোড়া মারে, সারা পৃথিবী এদের হাতের তালুতে। হ্যাঁ, হ্যাঁ। এই তখনও ফুকোদেরিদা আসেনি, কিন্তু ফুকোদেরিদা কলকাতায় তখন চলে এসেছে, পরে জানলাম। প্রদ্যুম্নদারা ততদিনে ফুকোদেরিদের চর্চা করছেন। আমরা ওদেরকে বুড়ো বলে গণ্য করতাম, কিন্তু এরা আমাদের আগে থেকেই চর্চা করছেন। তো কিন্তু এদের চর্চার বিষয় তো সবকিছুই, এরা এখনই কুরোসওয়ার কথা বলছে, তখনই আন্তনিয়নির কথা বলছে, তখনই ওই যে বিখ্যাত বেলাফন্টের কথা বলছে, হ্যারি বেলাফন্টের কথা বলছে, এইরকম আর কি। তো আমি তো একজনকেও চিনি না, একজনের গান শুনিনি, একজনেরও ছবি দেখিনি, কিচ্ছু জানি না। এত বড় আনপড় টেবিলে বসে আছে। আমার তখন একটা মনে মনে জেদ চাপলো যে এগুলো আমাকে জানতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে স্টেটসম্যানে দেখতাম যে কোথায় কি ছবি এসেছে, হ্যাঁ, এবং সেসব ছবিগুলো দেখতাম। আমি প্রথম মাসে 14টা ফিল্ম দেখেছিলাম, এবং সবকটাই হলিউডের। তো তারপরে আমার সঙ্গে একটা ছেলে, আমার মেসে একদিন মেসে ঢুকছি, তপন মুখার্জি বলে একটা ছেলে, সে আমার রুমমেট ছিল। তখন বিরাট হাসতে হাসতে মেস থেকে বেরিয়ে আসছে। তাহলে কি হলো তপন? আর বলবেন না, আপনার 16টা গেস্ট। পালিয়ে এলাম ভয়ে। খালাসি টোলায় এই উদ্দেশ্য নিয়ে যাওয়া শুরু, মানে তারপরে আমার খালাসি টোলায় যাওয়া শুরু। এই গিয়ে দেখি সবাই মদ খেয়ে আছে। একটি ছেলে, ফর্সা মতন, রোগা মতন, লম্বা ছেলে, সে আমার বিছানায় শুয়ে তখনও বমি করে যাচ্ছে। তার বমি বালিশ বিছানা হয়ে দরজা পর্যন্ত চলে এসেছে। তো আমি গিয়ে দরজা দেখি ভেতর থেকে বন্ধ, আমি কড়া নাড়লাম, পার্থ দরজাটা খুলে দিল। খুলে দিই, মুখে আঙুল দিয়ে বলে, একদম চুপ, মানে দরজাটা বন্ধ। কি এতগুলো ছেলে, এগুলোকে বলবে কি? আর এ কে, এ ছেলেটি কে? ও বিরাট ছেলে, শোনো, একটু আপসেট হয়ে গেছে। ও এই সেন্ট পলসে পড়ে, তখনও স্কুলে পড়ে, হায়ার সেকেন্ডারি সে বছর দিয়েছে, কি দেবে। তো ও হচ্ছে আমাদের জুনিয়র মোস্ট ফ্রেন্ড বলতে গেলে। তো তারপর ও গোয়েঙ্কাতে ভর্তি হলো। যাই হোক, সেই বছরই ভর্তি হলো। তো সে ছেলেটি ওই অবস্থাতে বললো, কিচ্ছু হয়নি আমার। গলা শুনেই আমি চমকে গেলাম। হ্যাঁ, ব্যারিটোন ভয়েস একেবারে সৌনকের। তারপরে সৌনকের বাড়িতে সৌনক আমার খুব অসম বয়সের বন্ধুত্ব, পাড়ায় থাকতো। ওর বাড়িতে একটি গান শোনার অসাধারণ যন্ত্র ছিল, বিশাল বড় একটা
বড় টেবিলের মতন। একসময় অনেকগুলো লং প্লেন চাপিয়ে দেওয়া হতো, হুম একটা একটা করে হতো। আর সৌনক, আমরা সবাই নাচতাম তখন, এটা ঘটনা। তো সে অস্বীকার করে লাভ নেই। প্রসূনের বাড়িতে গান বাজিয়ে নাচা, বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। হুম তারপরে যে তিনটে বাড়িতে নাচা হতো সাধারণত, অমিতাভ মণ্ডলের বাড়িতে, প্রসূনের বাড়িতে আর সৌনকের বাড়িতে। আচ্ছা। তো এই গানগুলো, বিদেশি গানগুলো সব এইভাবে শোনা, সব শুনে ফেললাম। হুম। আর ফিল্মগুলো এইভাবে দেখে ফেললাম। মানে তখন এরা তো এত ফিল্ম দেখে না, হুম আমি তখন বেশি দেখে ফেলছি, এরকম অবস্থা। এই করে আমি, আর পড়াটা তো সোজা, সে তো 5 টাকা 7 টাকা দিয়ে হুম পুরোনো বইয়ের দোকানে হুম। কিনতে পাওয়া যায়। এই করে মোটামুটি আপডেটেড কোট আনকোট হওয়ার চেষ্টা খানিকটা করবে। খানিকটা, কিন্তু সে কি আর হওয়া তো সোজা সোজা নাকি? যাই হোক, আমার পরের প্রশ্ন, একরাম দা, আপনি আপনার বাঙালি মুসলমান লোকাচার ও সমাজ এই বইটার ভূমিকায় লিখেছেন আহ, সংকলনে অন্তর্ভুক্ত লেখাগুলোর শুরুর দিনটি আজও মনে আছে, সম্ভবত এই জন্য যে সেদিনের উন্মাদ সময় আমাকে নতুন করে জানিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত আমার পরিচয়, আমি মুসলমান। সাল 1992, মাস ডিসেম্বর, মানে এই বাবরি মসজিদের হুম। প্রসঙ্গ। আমি এই প্রসঙ্গে দুটো প্রশ্ন করব, এই প্রসঙ্গে বা এই প্রসঙ্গের বাইরেও। প্রশ্নগুলো করতে আমারও খারাপ লাগছে, কিন্তু তৎকালীন সমাজ বাস্তবতা জানতে জানতে চাইছি যে গ্রাম থেকে এসে কলকাতার সাহিত্য সমাজে মেলামেশা কি প্রতিকূল, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর, 70-এর দশকে ধর্মীয় পরিচয়ে মুসলমান হওয়াটা কি কলকাতা শহরে মেলামেশার ক্ষেত্রে কোনো প্রতিকূলতা সৃষ্টি করতে? এখন যেমন দেখি বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া দিতে অস্বীকার করে অনেকে, বেশ কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় অশান্তি হয়। আমাদের কন্টেম্পোরারি অনেক কবিতা লিখিয়ে বন্ধু বান্ধব এই সমস্যার মুখোমুখি হয়েছে। 70-এর দশকে এই মুসলমান পরিচয় এবং গ্রাম থেকে আগত কলকাতা শহরের বাইরের এই পরিচয়গুলোতে কোনো প্রতিকূলতার কারণ ছিল? এখানে আমি একটা কথা বলতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলেছিলাম নকশাল আন্দোলন নিয়ে। নকশাল আন্দোলন প্রথম অন্তত পশ্চিম বাংলায় একটা বিপ্লব করেছিল। সেই বিপ্লবটার কথা কেউ বলে না, কেননা তার গুরুত্বটা লোকে বোঝে না, বা তার গুরুত্বটা এখন হারিয়ে গেছে। হুম সেটা হচ্ছে যে আমি যখন কলেজে প্রথম ঢুকলাম ফার্স্ট ইয়ারে, হুম তখন দেখলাম যে সেখানে আমরা কলেজ ক্যান্টিনে, সব কলেজে ক্যান্টিন থাকে, আমাদেরও ছিল, কলেজ ক্যান্টিনে চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এবং চা খেতে খেতে সিগারেট, তখন তো ফিল্টার সিগারেট খাওয়ার পয়সা ছিল না, হুম এমনি সাধারণ সিগারেট খেতাম। তো চা খেতে খেতে সিগারেট খেলে সিগারেটের যে জায়গাটা ঠোঁটে যায়, সেই জায়গাটা অনেক সময় ভিজে যেতে পারে। যাদের সিগারেট খাওয়ার অভ্যেস আছে তারা জানে। কিন্তু তৎসত্ত্বেও আমি একদিন দেখলাম আমার হাত থেকে সিগারেটটা টেনে নিল আমার এক বন্ধু, এবং সে খেতে শুরু করলো। আমি আমি আমার খুব মজা লাগছিল, কেননা সিগারেটটা আধখানে চলে গেলে আমার যায় আসে না। আমার সেইটুকু সচ্ছলতা ছিল যে আমি আর একটা সিগারেট ধরিয়ে নেব। হুম কিন্তু আমার মজা পাচ্ছে, আমি একটা ছদ্ম আহ, বাধা দেওয়ার চেষ্টা করলাম, মজা পেলাম যে এটা তো জীবনে দেখিনি। যদিও আমার এক বন্ধু, যার কথা আগে বলেছি, রামচন্দ্র ভট্টাচার্য, যার বাবা আমাদের গদিতে কাজ করতেন, তো রাম কখনো কখনো, রাম আর আমি কখনো কখনো একসঙ্গে খেয়েছি। নেই, কলকাতায় আসার পর না, কি এবার এগুলো- বলি, এই যে এটা কিন্তু আর কোনো একজনের সঙ্গে একজনের কোনো ব্যক্তিভেদের ব্যাপার আর নয়, এটা সামাজিক চল ছিল, হুম হয়ে গিয়েছিল। এটা বলে কোনো জিনিস ছিল না, হুম হিন্দু মুসলমান বলে কোনো এটা আজকে অবিশ্বাস্য লাগে, হুম আমার নিজেরই অবিশ্বাস্য লাগে যে এটা একেবারে ছিল না। মানে আমরা একসঙ্গে সমস্ত রকম খাবার একসঙ্গে খেয়েছি। হুম। এবং এটা একটা যে গুণ, সেরকমও কোনো ধারণা হয়নি, এটা স্বাভাবিকতা। তাহলে পশ্চিমবঙ্গের এই অধঃপতন কি ওই বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে হওয়া না, শুরু তার হলো? একটু আগে থেকে, তার বেশ খানিকটা আগের থেকে। কেননা বাবরি মসজিদ যখন ভাঙা হয়, আহ,
তার আগে তো কর্ষবগ্রা পৌঁছে গেছে। হুম। কর্ষবগ্রা তো এমনি এমনি হয়নি। তো যাই হোক, তো আমি কলকাতায় আসার সময় অনেকেই দেখেছি, অনেক বাড়িতে গেছি, আড্ডা দিচ্ছি, কেউ স্বেচ্ছায় আমাকে টেনে নিয়ে গিয়ে বাড়িতে কেউ তৃতীয় জন এসছে, এই যে এর নাম একরাম আলী, মানে আমরা কিন্তু ওইসব ভেদ করি না আমাদের বাড়িতে। এটা একটা দেখনদারিও ছিল। দেখনদারি ব্যাপার ছিল, হ্যাঁ, এটা উল্টো ব্যাপার ছিল আর কি। যে আমাদের বাড়িতে মুসলমানরা আসে, খায় দায়, আমরা একসঙ্গে খাই, হ্যাঁ, এই যে ব্যাপারটা। আমি যে যে বাড়িগুলো, আমার যে বন্ধুরা, আপনি তো পার্থপ্রতিম কাঞ্জিলালের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। হ্যাঁ হ্যাঁ। অমিত মন্ডলের বাড়িতে থেকেছি, একসঙ্গে খেয়েছি। প্রসূনের বাড়িতে তো ছেড়েই দাও। একদিন হঠাৎ প্রসূন, আমার জন্ডিস হয়েছে, প্রসূন কফি হাউসে শুনতে পেয়েছে যে আমি যাইনি। বলে শোনো, মাকে বললাম তোমার জন্ডিস হয়েছে, মা বললো ওকে একটা ট্যাক্সি করে নিয়ে চলে আয়, মেসের খাবার খাওয়ানো ওকে ঠিক না। আমি বললাম, এই ঝামেলা করবে আবার? বলে ঝামেলা আবার কি, চলো ব্যাগটা গুছিয়ে নাও। তো ব্যাগ গুছিয়ে নিয়ে প্রসূনদের বাড়ি গেলাম। আজকে অবিশ্বাস্য শোনাবে, মাসিমার নাম কল্যাণী বন্দ্যোপাধ্যায়, খুব ভালো গান গাইতেন। মাসিমা আমার বমি পরিষ্কার করেছেন কয়েকদিন। জন্ডিস হলে তো খুব বমি হয়, বমি আটকানো যায় না। তারপর উনি একটা বুদ্ধি বার করলেন, একটি মাটির হাঁড়ি জোগাড় করলেন, তাতে বালি ভরলেন। বালি ভরে বলে তুই এটাতে বমি করবি। তো কত আর পরিষ্কার করা যায়, আর পরিষ্কার করা মানে তো ছড়িয়ে যায়, তো চারিদিকে ওটা ফ্লোরটা পরিষ্কার করতে হয় অনেকটা জায়গা দিয়ে। আর সেটা মাসিমা ছাড়া কেউ করবেও না, চট করে কাজের লোকেও তো করবে না। আর নন্দিনীকে তো বলা যায় না, নন্দিনী করতে রাজি, কিন্তু নন্দিনীকে তো বলতে পারবেন না, উনি বাড়ির নতুন বউ তখন। ও না, তখন নন্দিনীর বিয়ে হয়নি, তখন প্রসূনের বিয়ে হয়নি। আচ্ছা। তো এই ছিল পরিস্থিতি। সেখান থেকে কি যে হয়ে গেল ভাবা যায় না। আপনি তো আপনি বলছিলেন যে 80 সালে আপনি ফিরে চলে গেলেন গ্রামের বাড়িতে, কেন গেলেন? এইটা খুব জটিল, এটা বলা যেতে পারে সূত্রপাত। আমাকে একদিন দেবাশিসদার, তখন কি কলকাতায় আপনার কোনো জীবিকা ছিল? কলকাতার জীবিকা মানে কি, আমি 77-এর জানুয়ারিতে MA পরীক্ষা দিয়েছি যেদিন, সেদিন বোধহয় শুক্রবার ছিল, রোববার দিন আমি প্রতিভা বসুর বাড়িটা কোথায়, বুদ্ধদেব বসু, প্রতিভা বসুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নতুন ওরা বাড়িটা করলো যেটা, যাই হোক, হ্যাঁ। ওই টালিগঞ্জ পেরিয়ে ওই দিকে আর কি। বিখ্যাত পাড়া, আমার এই মুহূর্তে পেটে আসছে, মুখ আসছে না। ওইখানের একটা অংশে দেবাশিসদা ভাড়া থাকতো, ফ্যামিলি নিয়ে। তখন দেবাশিসদার বাচ্চা, দেবাশিসদা বেকার, দেবাশিসদা তখন ফ্রিল্যান্সার, বাবার অনেক টাকা আছে এবং ফ্রিল্যান্সার। বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা আসতো, আর বিভিন্ন কাগজ লিখে যে টাকা। তো ওইখানে আমি গেছি, হঠাৎ হলুদ পাঞ্জাবি আর ধুতি পরে এক ভদ্রলোক এসে হাজির। দেবাশিস, আমি বললাম উনি একটু বাজারে গেছেন। তার আগে দেবাশিস আমাকে বললেন যে তুমি কি যাবে? তো মনীষা বৌদি বললেন, আচ্ছা ছেলেটা অদূর থেকে এসছে, তুমি ওকে বাজারে নিয়ে যাবে? ওকে আমি চা করে দিচ্ছি, চা খাক, তুমি বাজার থেকে ঘুরে এসো। তো আমি বললাম যে উনি একটু বাজারে গেছেন। ও বাজারে গেছেন, আচ্ছা ভাই, দেবাশিসের স্ত্রীর নামটা কি যেন? আমার মনীষা বন্দ্যোপাধ্যায়। মনীষা বলে বেশ গম্ভীর সুরে, খুব অন্তরঙ্গ টোনে আর কি উনি ডাকলেন। আরে শ্যামলদা বলে সে, হ্যাঁ, আসুন বলে, একটা ওই সোফা কাম বেড টাইপের ভাড়া বাড়ি, তো কোনোরকম করে আছে, এটা সোফা কাম বেড। আপনি কি তখন ওই অমৃতয় জয়েন করেছেন? না, ওই দিনই মানে জয়েন করার সূত্রপাত। আচ্ছা। জয়েন করার নয়, সেও ইন্টারেস্টিং ব্যাপার। তো তারপরে কেউ নেই বাড়িতে, মনীষা বৌদি তো চা করতে চলে গেলেন আমাদের দুজনের জন্য। আমাকে খুব গলা নামিয়ে জিজ্ঞেস করলেন,
ভাই আপনার নামটা? আমি বললাম, আমার নাম একরাম আলী। একরাম আলী বলে পাঞ্জাবির পকেট থেকে একটা লম্বা ফর্দ বের করলেন। এই তো, হ্যাঁ রয়েছে। ভাই আপনি এক কাজ করুন, আপনি কি অমৃত পত্রিকার অফিসটা চেনেন? আমার নাম শ্যামল গঙ্গোপাধ্যায়। হুম। আমি অমৃত পত্রিকার সম্পাদনার দায়িত্বে গেছি। তো আপনি কি চেনেন অফিসটা? আমরা চিনি, আমাদের বন্ধুর বাড়ি তো ওখানে। বন্ধুর নাম কি? আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলে, ওখানে যাই মাঝে মাঝে। বলে ঠিক আছে, তাহলে চলে আসুন কালকে আনন্দ চ্যাটার্জি লেনে। তখন আমি প্রথম দিন গিয়েই আমাকে এটা লিখতে বললো, বলে এক্ষুনি লিখে দাও। এরকম হয় নাকি? আমরা তো কবিতা লিখি সে কত কষ্ট করে, একটা 3টে সিগারেট খরচা করে, হ্যাঁ, বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে এইভাবে একটা হয়তো লেখা হলো কি হলো না। আর বলছে এক্ষুনি লিখে দাও। যাই হোক, শেষ পর্যন্ত হলো। কিন্তু উনি পড়েও দেখলেন। উনি বললেন, ভাস্কর, এটাকে প্রেসে দিয়ে দাও। বলে, সর্বনাশ। বলে, আপনি এটা দেখলেন না, এটা ছাপতে দিয়ে দিলেন? বলে, তুই তো লিখেছিস। মানে প্রথম দিনই আপনি থেকে তুইতে। বলে, হ্যাঁ আমি লিখেছি, কিন্তু বলে, তো ঠিক। সেই দিনই শ্যামলদার সঙ্গে বেশ অন্তরঙ্গত হয়ে গেল, এবং আমাকে উনি সন্ধ্যাবেলার একটি চমৎকার আসরে, একরাম দা, ও, একটু হ্যাঁ, আশিতে কেন চলে গেলেন সেই প্রসঙ্গটায় যদি আসেন। মানে অমৃততে 77 উনি থেকে। আমাকে কথা দিলেন সেই দিনই যে আহ, তুই আমার কাছে থাক, হুম। তোকে মাসে তোর ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিচ্ছি। মাসে এমন একটা টাকা পাবি, তোর মেসের টাকা খরচ, হাত খরচ বেরিয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর বাকিটা আস্তে আস্তে দেখছি তোর চাকরির। এই করে 77 গেল, 78 গেল, 79 গেল। হুম। শ্যামলদা, এভাবে কতদিন চলবে? আহ, আমি তো বাড়ি থেকে টাকা আর নিতে পারি না। চাইলে হয়তো পাবো, কিন্তু আমি কি করে নেব? বলে, দাঁড়া আমি দেখছি। বলে, আমি দিন 7-এর মধ্যে তোকে জানিয়ে দিচ্ছি। পার্থ আর আমি একদিন গেছি, গিয়ে আমি আর সেদিন কিছু বলিনি। পার্থ জিজ্ঞেস করলো, সম্বন্ধে একরমের ব্যাপারটা তাহলে কি হলো? পার্থ কিন্তু সন্দিহান ছিল। পার্থ খুব মানে গন্ধ শুকে পেত। বলে, চল বেরিয়ে গিয়ে বলবো। বেরিয়ে গিয়ে আমরা কোথায় গেলাম সেদিন? প্রতাপাদিত্য রোড, ওর বাড়িতেই গেলাম। তো যাই হোক, পানভোজনের আড্ডা হতে হতে বললো, দেখ পার্থ, তোকেই বলি, তোকে একরম নিয়ে এসেছিল আমাদের অফিসে আমারই কথাতে। আমি বলেছিলাম পার্থকে নিয়ে এসো। তো তোর বিরুদ্ধেও অনেক কথা আছে। অনেক পার্থ প্রতিমা তখন অমৃত লিখতেন। রেগুলার, হুম। এবং দুজনে একই রকম টাকা পেতাম আর কি, আচ্ছা। লিখে। তোর বিরুদ্ধে নানা মহল থেকে অভিযোগ আছে। সে অভিযোগ আমার কাছেও ছিল। আমাকেও অনেকে করার, আমার তো অনেক বড় বড় জায়গায় চাকরি করার কথা। আমি প্রথমেই কলকাতায় এসে যাদের সঙ্গে মিশতাম, আহ, তারা প্রথমেই সন্তোষ কুমার ঘোষের সঙ্গে আলাপ করিয়ে দিল। শ্যামল বলছেন না, শ্যামল নয়, দাদা। মানে আমি আমার কথা আচ্ছা। বলছি। হুম। তো যেমন দেবাশিস দা আমার চোখের সামনে আনন্দমেলার হুম। সম্পাদক হলো, যে দেবাশিস দার বাড়িতে আমি দিনের পর দিন থেকেছি। হুম। আমি দেবাশিস দা যেদিনই আনন্দবাজারে চাকরি পেল, আনন্দমেলার সম্পাদক হিসেবে তখন নয়, আহ, তখন সাব এডিটার হিসেবে, আমার দেবাশিস দা, আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটা আর সম্ভব নয়। আমি বললাম, কেন? বলে, না আমি দেখেছি তো আমার কাছে। হ্যাঁ, যাই হোক, অভিযোগের কথা বলছিলেন। ও আমাকে শ্যামলদা বললো যে, শোন, তোর বিষয়েও অনেক ও, মহল থেকে আপত্তি আছে। আর একরামের ব্যাপারটা তো আরো জটিল। আমি তুষারকান্তি ঘোষকে বললাম। উনি বললেন, হ্যাঁ ছেলেটির লেখা তো পড়ছি 3-4 বছর ধরে।
কিন্তু শ্যামল, তুমি তো জানো আমাদের বৈষ্ণব বাড়ি, এখানে কোনো মুসলমানকে আমি কি করে চাকরি দিই? তো এই প্রথম আমি এই ধরনের কথা শুনলাম। ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, 6 বছর। অমৃতে কোনো বা ওই যুগান্তরে কোনো মুসলমান এমপ্লয়ি ছিল না? একজনও না, আচ্ছা। উঠে যাবার সময়ও ছিল না। যুগান্তর তো তখন মানে আনন্দবাজার আর যুগান্তর তো দুই স্তম্ভ বাংলা একদম সাংবাদিকতা। একদম একদম। এবং যখন আমরা যুগান্তরে লিখছি, হুম। যুগান্তরেও লিখেছি অনেক, যখন আমাকে অমিতাভ চৌধুরী তখন যুগান্তরের নিউজ এডিটর, অমৃত আমার লেখা পড়ে শ্যামলদা বললেন, তোর তো কপাল খুলে গেল রে। আমি বললাম, কেন? বলে, অমিতদা দেখা করতে বলেছেন তোকে, তুই দেখা করায়। তো কি বলবো, কেন দেখা করতে বলে, সেসব আমি জানি না, তুই কি বলবি নিজে ঠিক কর, কিন্তু বেফাস কথা বলিস না বাবা। হ্যাঁ, এরা কিন্তু অনেক এরা শ্যামল গাঙ্গুলি নয়, এরা কিন্তু অনেক সিরিয়াস লোক। তো গেলাম, যাওয়া মাত্রই উনি আমাকে, যখন ফিল্টার হুইলসের কদর কত, হ্যাঁ, আমরা একটা ফিল্টার হুইলস পেলে তখন আম, আনন্দের সঙ্গে খেতাম। উনি একটা সিগারেটের প্যাকেটটা টেবিলে এভাবে ঠেলে দিলেন। আমিও মেজাজি, আমরা তখন সবার সামনে শঙ্কর বাড়িতে গিয়ে, সুনীলের বাড়িতে গিয়ে সিগারেট খেতাম। এই যেমন তুমি বললে যে গ্রামে একটা সিগারেটটা বাইরে খেয়ে আসি, এইসব তো আমরা করতাম না, আমরা বাড়িতেই খেতাম। তো উনি দিলেন, আমিও খেলাম টেলাম ইত্যাদি, কিন্তু চাকরি হলো না। তারপর ওই কথাটা শোনার পরেই আপনি 80-তে ফিরে যাওয়ার ইয়ে নিলেন। আমার তখন প্রচন্ড, মানে নিজেকেই ধিক্কার দিলাম যে এই সহজ কথাটা আমি কেন এতদিন বুঝিনি। হুম। হুম। তারপর ফিরে এসে 80, তবে 89-এ ফিরে এসে তারপর আজকালে জয়েন করলেন। হুম। আজকালের প্রস্তাব পেয়ে তারপরই কলকাতায় এলেন। প্রস্তাব পেয়ে। আচ্ছা। সেটা কিন্তু আজকাল কর্তৃপক্ষের নয়, আজকালের তখন তো সমস্ত বন্ধু সাংবাদিকদের একটা বন্ধু সাংবাদিক নয়, কবিরাও। তারা অ্যাসিস্ট্যান্ট এডিটর, হ্যাঁ, কবিরাও তো অনেকে, অনেকে অনেকে। আপনাদের দশকের অনেক হ্যাঁ, কবি হ্যাঁ, আজকালে তখন, মানে 80-র দশকের এবং 90-এর দশকের আজকাল তো সাহিত্যিকদের, কবি সাহিত্যিকদের মোটামুটি হ্যাঁ, আখড়া ছিল। ওটাকে লিটল ম্যাগাজিন বলা হয়, সবচেয়ে বড় লিটল ম্যাগাজিন। আজকালকে। আচ্ছা, একরামদা, আপনার একটা কবিতা পড়ছি, আমার পছন্দের কবিতা, তোমার বিপদ থেকে। তোমার বিপদ থেকে আমার বিপদে এক পিপিলিকা হাটে, ধূর্ত কৃষ্ণকায়। কি করে পেরোয় দেখি, কি করে বা খায়, পথের আকাশ মাটি, আস্ত ছায়া পড়েছে ডিমের, ধ্বংসেরা জমাটবদ্ধ, ঠান্ডা হাওয়া বয়। কাঁপি আর হাঁটি আমি, জলে তৈরি চাঁদ বালতিতে কাঁপে আর ছলকে পড়ে পথে, তোমার বিপদ থেকে আমার বিপদে। একটা কবিতা পড়লাম, কিন্তু আপনার শ্রেষ্ঠ কবিতা বা নির্বাচিত কবিতা পড়তে গেলে বোঝা যায় আপনার বহু কবিতায় বিভিন্ন প্রাণী, পতঙ্গ, পরিবেশ, প্রকৃতি এগুলোর অনুষঙ্গ এসেছে। আপনার কবিতার অন্যতম উপাদান হয়তো এই প্রকৃতি জগৎ এবং প্রাণী জগৎ। এই নির্বাচনটা বা এই আত্মীকরণটা কিভাবে, আত্মীয়তাটা বলা ভালো, কিভাবে হলো আপনার কবিতার সঙ্গে, বা কবিতার উপাদান এরা কিভাবে হয়ে উঠলেন ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে? আমি তো গ্রামের ছেলে, আমি ভীষণ পোকামাকড় ভয় পেতাম, গ্রামের ছেলে হয়েও ভীষণ ভয় পেতাম। এমনকি ছোট্ট একটা ফুল, বোতাম ফুল বলতাম আমরা, কি বলে আমি জানি না, গোল গোল মেরুন রঙের, শক্ত, সেই ফুল আমার জামার পকেটে একজন ঢুকিয়ে দিয়ে পোকা পোকা বলে হাততালি দিয়েছিল। আমি জামাটা ছিঁড়ে ফেলে ছুটে বাড়ি চলে এসেছিলাম, স্কুল থেকে, প্রাইমারি স্কুলের কথা বলছি। এত পোকাকে ভয় পেতাম। তো এটা হওয়ার কথা নয় একটা গ্রামের ছেলের, হয়তো বা একটা সুপ্ত নাগরিকতা জন্ম থেকেই আমার মধ্যে ছিল। এরা কি করে তাদের আমি উপাদানটা? ওই যে ভয় পাওয়া, ওই ভয় পাওয়া থেকেই আমি দেখতে পেতাম এদের। আচ্ছা। এবং দেখতাম যে এত নানান রকমের পোকামাকড়, পিপিলিকা, জন্তু জানোয়ার, কুকুর, বেড়াল। আমরা বারান্দায় সন্ধ্যাবেলায় টিউশন পড়তে বসতাম, আমরা টিউশন বলতাম না, আমরা বলতাম প্রাইভেট পড়া।
তো যিনি পড়াতে আসতেন অন্ধকার হয়ে গেলে হ্যারিকেনের আলো একদিন হঠাৎ একটা চিৎকার শোনা গেল। তো কে একজন বললো এর ফেউ ডাকছে, তার মানে পেছনে বাঘ আছে। তো যেদিক থেকে এলো সেদিকটা কলা ঝোপ, বাঁশ ঝোপ, জঙ্গল এরকম একটা, কিন্তু বাঘের আসার কোনো সম্ভাবনা আমার ধারণা ছিল না, কেননা ওই চিৎকারটা কিসের তাহলে তাও জানি না। যাই হোক, এইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। আমাদের বাড়িতে বিস্তর গরু ছিল, মোষ ছিল, আমরা মোষের দুধও খেতাম। তো আমাদের বাড়িতে অন্তত 6টা মোষ তো সবসময় থাকতোই কম করে, আর গরুর অন্তত 40, 45টা, 50টা, আমি জানি না, এরকম মানে 4টের জোয়ান তাগড়া এই গরু সামাল দিতে দম বেরিয়ে যেত। তো এই যে প্রাণী জগৎ, তারপরে তো সাপ, ওরে বাবা ভয়ঙ্কর জিনিস। এই প্রাণী জগতই আপনাকে যেভাবে শৈশব কৈশোরের প্রভাব ফেলেছে, হ্যাঁ, হ্যাঁ, সেইটাই সারা একদম। জীবনের কবিতায় ঘুরিয়ে ফিরিয়ে উঠে এসেছে। আমি কখনো এটা, তারপরে কাছেই মেসেঞ্জর আমাদের, মানে আপনি কি এটা কখনো আপনার কবিতার বৈশিষ্ট্য সচেতনভাবে খেয়াল করেছেন? না, না, অবচেতনেই না, এটা না। বরাবর উঠে এসেছে? হ্যাঁ, বরাবর এইভাবেই। এবং কাছে আমাদের মেসেঞ্জর। হুম মেসেঞ্জরে আমি বছরে 2-3 বার যেতাম, রাত্রিবাস করেছি। হুম ওখানে একটা মৌরাক্ষী ভবন বলে একটা বাংলো আছে, হুম সেখানে আমাদের বন্ধুরা ইরিগেশনে চাকরি করতো, ফলে ওটা যখন তখন পাওয়া যেত। তো আমরা গিয়ে মাঝে মধ্যে থাকতাম। ওখানেও দেখেছি জানলায় মিহি নেট। হুম। এত মিহি নেট কেন? সাপ ঢুকে যাবে ওই জন্য, ওরে সর্বনাশ, মানে এইরকম। একরাম দা, আপনি দুটো আপনার পছন্দের কবিতা পড়ুন। এইটা খুব কঠিন, আমি পড়তে পারি না। এটা মানে আমরা চাই দর্শকের ভবিষ্যতের জন্য এবং দর্শকদের জন্য আর্কাইভ হয়ে থাকুক, অডিও ভিজুয়ালে অন্তত। বিপন্ন গ্রন্থিপুঞ্জ নামের একটা বই থেকে, এই কবিতাগুলোর কোনো নাম নেই, সংখ্যা দিয়ে চিহ্নিত। আহ, এটা 45 সংখ্যক কবিতা। না, পেয়ে গেছি, সরি, আমি 44 সংখ্যক কবিতাটা পড়ছি। এটা আর একটু বড়, 10-12 লাইনের। ঘুম পেলে ঘুমিয়ে পড়তে হয়, না পেলে এই যেমন অন্ধকারে সিঁড়ি ভাঙছি, দেখতে চাইছি তোমার যৌবনহীন শরীর, এই যেমন কুঁকড়ে যাওয়া শুকনো পাতার রাশি, উড়ে যাচ্ছে, ফিরে আসছে খড়খড়। এরই মাঝে পথে পড়ল এক সেতু, সেতু থেকে সরে গেল সেতুর কাঠামো, প্রতিচ্ছবির ওপর হেঁটে গেলাম আমি, ওই পারে যে পারে তুমি পৌঁছে গেছো আগেই। হাত নাড়ছো আর শরীর থেকে তোমার হাত শূন্যে উড়ে উড়ে যাচ্ছে, দুলে উঠছে দুই স্তন যেন বর্ষীয়সী যমজ ভগিনী, শিথিল বৃন্তে তারা গাইছে বিপন্ন গ্রন্থির গান। আর একটা বলি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটারও কোনো নাম নেই, এটা অপচ্ছাই বলে একটা কবিতার বই। এখানে আছে 1, 29 অঘ্রাণ 1429। স্বচ্ছ সাদা ইচ্ছে, তুমি কখন মরেছ? দীর্ঘাঙ্গী রূপলি নখ এদিকে রয়েছে। কিসের ইঙ্গিত? আমি গঠন বিরুদ্ধ উপসাগরের বাঁকা বিকেলের কাছে স্তব্ধ হয়ে আছি। ঢেউ কাছাকাছি, তবু ফেনাগুলি স্পর্শ করা কখনো যাবে না। একটি বিরতি হয়ে বালিয়াড়ি কোপে, দিন টলমল করে পড়ন্ত আলোয়, কাক দল বেঁধে এলো দীর্ঘাঙ্গী তোমার। আমরা এই পর্ব এখানেই শেষ করি।
একরামদার সাথে যে এই দীর্ঘ কথোপকথন হলো, তো বহু অজানা জিনিস, অজানা পরিবেশ, অজানা একটা জগৎও আমরা যারা তথাকথিত নাগরিক পরিসরে বড় হয়েছি তাদের কাছে একরামদার মানে শৈশব কৈশোরের গল্প শোনা একটা নতুন জগতে প্রবেশ করার মতো। এবং কলকাতায় এসে তার যে বিভিন্ন পজিটিভ নেগেটিভ অভিজ্ঞতা, সেগুলো হয়তো ভবিষ্যতে আরও বিশ্লেষণ করলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার তার একরকম অবস্থা এবং তার বিবর্তন দুটোকেই আরও বিশ্লেষণ করে চেনা যাবে। এই পর্ব এটুকুই। পরের পর্বে আবার নতুন কোনো কবির সঙ্গে থাকবো। একরামদাকে ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর্ট পৌরে যারা এই পডকাস্ট বা কথোপকথনের আয়োজন করেছেন বা করেন, তাদেরও ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন।